মেহরিন, বিএ হনস ইন ইংলিশ। বর্তমানে কর্মরত আছে প্রেক্সপার্টের ট্রেনিং ম্যানেজার হিসাবে। আজকের ওয়ার্কশপ সায়েন্টিফিক রিসার্চ রাইটিং টু পাবলিশিং ইভেন্টের দ্বিতীয় সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় দিনেও আমাদের সঙ্গে থাকার জন্য। আজকেও আমাদের ইভেন্টের স্পিকার হিসেবে সাথে আছেন এমডি আরমান আরেফিন, গ্রাজুয়েট স্টুডেন্ট আইএমটি আটলান্টিক, এমডি তৌহিদুল ইসলাম, পিএইচডি ক্যান্ডিডেট অ্যাট সিকিউ অস্ট্রেলিয়া, এবং খুদাদাত মুস্তাকিম, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, বেস্ট পেপার অ্যাওয়ার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি। আশা করছি আইসিএফএল ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ আয়োজিত ইভেন্টের এই দ্বিতীয় সেশনে থেকেও আপনারা রিসার্চ নিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন। আমি এখন চলে যাচ্ছি আমার কো হোস্ট বায়েজিদের কাছে। বায়েজিৎ। ধন্যবাদ মেহরিন। আজকের এই প্র্যাকটিক্যাল সেশনে আশা করি আপনারা অনেক কিছু শিখবেন। আমিও অনেক কিছু জানার জন্যই বসে আছি। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। হ্যালো তো বায়েজিৎ। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? অন্য কেউ একটু রেসপন্স করবেন প্লিজ, যদি শুনতে পারেন। বায়েজিৎ, আমি যে মাশাআল্লাহ আপনাদের মাঝে এমন কয়েকজন আছেন যারা অলরেডি রিসার্চে মোটামুটি মেবি অনেক কিছু জানেন বা অ্যাডভান্স লেভেলের কাজ করে। তাদের তাদের জন্য যে দিক থেকে কনসিডার একাডেমিক পারপাসে করা, এটা আমরা করতে পারি কিনা তো নেক্সট টু ইম্পসিবল। তো এটা আমি দেখাবো হচ্ছে যারা বিগিনার তাদের জন্য। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের মোটামুটি জানেন যে একটা স্ট্রাকচার দ্বারা কিওয়ার্ড আমাদের থার্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যারা আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু রিসার্চার যারা আছেন তাদের জন্য। তো সেটা দেখানোর আগে আমি আগে বলে নিই যে আমি এটা কি দেখাবো। তারপরে আপনাদেরকে আমি একটা কোশ্চেন করবো, আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে সেটা একটু রেসপন্স করে দিবেন। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যারা মোটামুটি রিসার্চের সাথে সম্পৃক্ত বা একটু খোঁজ খবর রাখেন, শুনে থাকবেন যে আমাদের দেশে কিছুদিন আগে না অহরহই এটা হয়, কমন জিনিস যে প্লাগারিজম বা হচ্ছে পেপার কপি করার জন্য বা হচ্ছে কোনো সোর্স থেকে পেপার নেয়ার জন্য, যেমন হচ্ছে ফটো, ফিগার হতে পারে, টেবিল হতে পারে বা টেক্সট হতে পারে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টেক্সট হতে পারে, নেয়ার কারণে এক স্টুডেন্টের সিজিপিএ ছিল 3.5, সেখান থেকে তার সিজিপিএ করে দেওয়া হয়েছে 3.35। প্লাস হচ্ছে আরেকজন টিচার আছেন যার তিনি মেবি, আমি একটু ভুল হতে পারে, যে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, ওনাকে মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে দিয়েছে এরকম, অথবা প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর এরকম একটা হবে। তো প্লাস হচ্ছে এটা তো বেশ কিছুদিন আগের কথা। প্লাস হচ্ছে আমরা যখন আন্ডার গ্রাজুয়েশনে ছিলাম তখনও এরকম আমরা শুনতে পেয়েছি যে আমাদের আশেপাশের ইউনিভার্সিটি থেকে, আমাদের সেম ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে এরকম নিউজ এসেছিল আর কি। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনারা অলরেডি প্লাগারিজম কিভাবে অ্যাভয়েড করতে আপনারা জানেন যে আমি প্যারাফ্রেজ করে দিব, প্রপারলি সাইট করে দিব যে আমি এই সোর্স থেকে এই জিনিসটা নিয়েছি। হাউএভার ইন কেস অফ ফিগারস এন্ড টেবলস শুধুমাত্র সাইট করাটা নট এনাফ, কারণ সেই জিনিসটা পুরোপুরি কপিরাইট প্রোটেক্টেড।
আপনি একটা টেক্সটকে আপনি প্যারাফ্রেজ করলে কেউ বলতে পারবে না যে তুমি আমার কাছ থেকে এটা নিয়েছো বা আপনি আমার কাছ থেকে নিয়েছেন, এটা বলার কোনো ওয়ে নেই, কারণ ইংলিশ তো ইংলিশে 26টা মাত্র লেটার, যেখানে সেখানে কমন আসতেই পারে। আমি একটা সেন্টেন্সকে কতভাবে আর বদলায় লিখতে পারবো, কমন আসতেই পারে, বাট ফিগার আর টেবিলের ক্ষেত্রে তো কমন আসাটা কোনো কমন জিনিস না। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে আপনাদেরকে কপিরাইট হোল্ডার এটা মোস্ট অফ দ্য টাইম 99.9% টাইম যে পাবলিশার হয় বা যে জার্নাল হয় তারাই হয়, আপনাকে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি এই পেপারের এই ফিগার অথবা এই টেবিলটা ইউজ করব। এখন আপনাদের মধ্যে কতজন অ্যাডভান্স লেভেল রিসার্চ আছেন যারা আমাকে বলতে পারবেন যে কিভাবে এই পারমিশনটা নেওয়া হয়? এটা আমি দেখাবো 3 নম্বরে, বাট আপনারা যারা যারা জানেন তারা প্লিজ একটু কমেন্ট করে দিবেন। তো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখবো প্রথমে। সাপোজ যে আমরা কেউ যে কোনো একটা বিষয় নিয়ে পেপার লিখবো, রিভিউ পেপার, রিসার্চ পেপার, যেটা হোক, টপিক হচ্ছে যে স্লটার হাউস ওয়েস্ট হচ্ছে যে হাইড্রোজেন ফ্রম স্লটার হাউস ওয়েস্ট। যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে গবাদি পশু যেখানে জবাই করা হয় সেখানে অনেক ধরনের ওয়েস্ট প্রডিউস হয়, ওয়েস্ট ওয়াটার আছে, তারপরে হচ্ছে পাকস্থলীর যে ওয়েস্ট গুলো আছে এইগুলা থেকেও হচ্ছে অনেকভাবে এনার্জি প্রডিউস করা পসিবল। হাইড্রোজেন প্রডিউস করা যায়, বায়োডিজেল প্রডিউস করা যায়, বায়োগ্যাস প্রডিউস করা যায়। বায়োগ্যাস তো আপনারা জেনেই থাকবেন, তো গ্রামে গঞ্জে যারা দেখেছেন যে বায়োগ্যাস প্ল্যান্ট তো থাকেই। সাপোজ আমি এই টপিক এটা লিখে যদি আমি scholar.google.com-এ আসি, এসে যদি আমি সার্চ করি তাহলে দেখেন আমরা পেপার পেয়ে যাব। এখন এখানে দেখেন যে আপনারা যখন একটা রিভিউ পেপার বা রিসার্চ পেপার লেখেন না কেন, আমি কখনোই রিকমেন্ড করবো না যে 10 বছরের আগের তার আগের কোনো পেপার আপনারা ইউজ করেন। যেমন এটা যদি 2021 সাল হয়, আপনার ট্রাই করবেন 2010-এর পরে পেপারগুলো ইউজ করতে। 2015-এর পরে রিসার্চ পেপারের ক্ষেত্রে 15-এর পরে ইউজ করবেন, এই মানে একদম একদম আপ টু ডেট পেপারগুলো। আর রিভিউ এর ক্ষেত্রে যেহেতু একটু বড় রিভিউ করতে, যদি মিনি রিভিউ না হয়, যদি একটু বড় রিভিউ করতে চান বা হচ্ছে ডিটেলস, তাহলে হচ্ছে আপনারা 10 বছরের ইউজ করতে পারেন। হাউএভার যদি আপনার প্রয়োজন পড়ে যে না আমার কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য আমাকে আগের পেপারও ইউজ করতে হতে পারে, আপনি করতে পারেন। বাট এখন যদি সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে হয়, আমি যেটা গতকালকে বলেছিলাম যে যদি ক্রিটিক্যাল রিভিউর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা আমি টাইম লাইন বলেছেন, তো একটা টাইম লাইন নিয়ে নেবেন যে এত সাল থেকে এত সালের মধ্যে পেপারগুলো আমি ডাউনলোড করব। ইন দ্যাট কেস আপনারা দেখেন এখানে একটা কাস্টম রেঞ্জ আছে, এখানে যদি আপনারা দিয়ে দেন যে আমি 2010 থেকে 2020 পর্যন্ত যে পেপারগুলো আছে সেগুলো ডাউনলোড করবো, করে সার্চ দিলে দেখেন 2010 থেকে 2020-এর এই রিলেটেড এই কিওয়ার্ড অনুযায়ী যে পেপারগুলো আছে শুধুমাত্র সেইগুলোই আসছে। এখন একটা মজার জিনিস দেখেন যে কিছু কিছু পেপার আছে যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন, কিছু কিছু পেপার ডাউনলোড করতে পারবেন না। এক্ষেত্রে দুটো জিনিস আসে, কোনটা ডাউনলোড করতে পারবেন, কোনটা পারবেন না। মোস্ট অফ দ্য পেপারস আপনারা ডাউনলোড করতে পারবেন না, কারণ হচ্ছে জার্নাল একটা পেপার যখন পাবলিশ হয় তখন সেটা দুইটা সিস্টেমে পাবলিশ হতে পারে, হয় ওপেন অ্যাক্সেস লাইসেন্স অথবা ক্লোজ অ্যাক্সেসকে সাবস্ক্রিপশনও বলা হয়। যে ওপেন অ্যাক্সেস লাইসেন্স যেগুলো দিয়ে আমরা পেপার পাবলিশ করি সেটা হচ্ছে অথর একটা অ্যামাউন্ট পে করে, মোস্ট অফ দ্য কেস এটা অথরই পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যেগুলো বড় পাবলিশার তাদের নিজস্ব ফান্ড থাকে, তারা অথরের কাছ থেকে কোনো পেমেন্ট নেয় না। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি, তারা কিছু কিছু ক্ষেত্রে আছে, হয়তো কোনো রিসার্চ অর্গানাইজেশন বা ইউনিভার্সিটি হোয়াটএভার, যেটা তাদের নিজস্ব ব্যাপার, নেয় না। বাট ওপেন অ্যাক্সেস এর ক্ষেত্রে হয় কি যে রিডার যারা আমরা রিডার, তারা পেপার গুলো ইজিলি আমাদের জন্য অ্যাভেলেবেল, আমরা জাস্ট যাবে, ঠিক আছে। কিন্তু যদি সাবস্ক্রিপশন জার্নাল হয় সেই ক্ষেত্রে সেই পেপারটা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। যে সাপোজ দেখেন আমি যদি এই পেপারটা অন করি, এই যে এই পেপারটায় কোনো ডাউনলোডের অপশন নেই। এই পেপারটা যদি আমি ডাউনলোড করতে গেট অ্যাক্সেসে গেলে আমার কাছে ঢুকে পারচেস করতে বলে, পারচেস পিডিএফ $35, এটা তো আমার পক্ষে পসিবল না। এই ক্ষেত্রেও আমি পেপারটা নামাতে পারবো। হাউএভার আমি যে এটা আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করছি যে আপনারা এটাই করবেন সেটা না, ব্যাপারটা আমি বারবার বলে দিচ্ছি যে স্লাইটলি আনএথিক্যাল। বাট যদি আপনারা
পেপার নামিয়ে বিক্রির পারপাসে ইউজ না করে যদি নলেজ গেইনের কাজে বা রিসার্চের কাজে ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আপনাদের এখানে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে ডিওআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন একটা নাম্বার থাকে আমাদের, যেমন কালকে যেমন আমি জার্নালের ক্ষেত্রে বললাম যে আইএসএসএন একটা নাম্বার থাকে, প্লাস আমাদের মানুষ যেমন একটা নাম্বার আছে। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটি পড়েন, আপনাদের দেখবেন যে সবার একটা রোল আছে, এবং ওই রোলটা হচ্ছে সারা জীবনে একজনের একটাই রোল থাকে, কখনো রিপিট হয় না। সেরকম প্রত্যেকটা পেপারের যা থাকে সেটার জন্য সেই নাম্বার ছিল। এখন আপনি হয় এই নাম্বারটা কপি করে নেবেন, অথবা এই যে আর্টিকেলের যে লিঙ্কটা আছে উপরে, আপনারা চাইলে এটাও কপি করতে পারেন, যে কোনো একটা কপি করে নেবেন। বাট আমি রিকমেন্ড করবো আপনারা ডিওআই নাম্বারটা সবসময় কপি করে নেবেন, কারণ হচ্ছে অনেক জার্নালের ক্ষেত্রে এই লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে গেলে সেটা কাজ নাও করতে পারে, বাট ডিওআই দিয়ে সবগুলোই করবে। আচ্ছা, এখন নতুন একটা ট্যাবে আপনারা গিয়ে ওপেন করবেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বলতে পারেন যে ওই হ্যাকিং এর মধ্যে কিছু একটা। এটা রাশিয়ান একজন আমাদের প্রোগ্রামার রয়েছেন, তো উনি হচ্ছেন ডেভেলপ করেন এই সাইটটা। এইখানে এসে আপনারা জাস্ট এখানে দেখেন যে ইউআরএল অথবা ডিওআইটা দিয়ে পেস্ট করে যদি ওপেন দেন, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের দেখেন যে আমাদের পেপারটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে ডাউনলোডার এবং 99.9% পেপারে ডাউনলোড হবে। আপনার এমন কোনো পেপার নাই যেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এরকম কখনো হবে না। ইভেন ওপেন অ্যাক্সেস যে পেপারগুলো আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন, সেটাও যদি আপনি ডিওআই এখানে দেন, তারপরে সেটা তো এমনি অ্যাভেলেবল, ওটাও চলে আসবে। এটা গেল হচ্ছে আমাদের যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এটা দেখানোর কথা ছিল আমার, এটা দেখালাম। এখন যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, যে যারা মোটামুটি পেপার লিখতে পারেন বাট জার্নাল কোয়ালিটি সম্পর্কে তারা খুব একটা অবগত না, বা অতটা অ্যাডভান্স, কারণ অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার। তার উপর আবার আমি যেটা বললাম যে ইনিশিয়াল অবস্থায় আমরা যখন হায়ার চিন্তা করি, আমরা কিন্তু গোল থাকে যে এরকম না যে অনেকে আছে যে ফিক্সড যে আমি একটা দেশেই যাবো, সেক্ষেত্রে আলাদা। অনেকে আছে যে না, ভালো যেখানে যাবো সেখানে যাব, সেটা হোক কোনো গভর্নমেন্ট স্কলারশিপ হোক অথবা অস্ট্রেলিয়া হোক বা ইউএসএ হোক। এক একটা দেশের কিন্তু হচ্ছে আপনার এভালুয়েশন যে ক্রাইটেরিয়া একটা জার্নালকে তারা যেভাবে দেখেন সেটা হচ্ছে এক এক রকম। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তারা শুধুমাত্র এসসিআই জার্নাল যেগুলো আছে সেগুলো কনসিডার করেন। ইন কেস অফ ইউএসএ তারা স্কোপাস ইন্ডেক্স যে জার্নালগুলো রয়েছে সেগুলো কনসিডার করে। এই ধরনের কিছু কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি। তো আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো, আপনারা যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা তো ভিডিও পেয়েই যাবেন অথবা ভিডিওতে অ্যাভেলেবেল। এখানে একটা দেখেন, এখানে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে MJL তারপরে clarivate.com/home। এই ওয়েবসাইটে আসলে এখানে দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সার্চ জার্নালস, একটা হচ্ছে ম্যাথড ম্যানুস্ক্রিপ্ট। এটা তখনই অ্যাপ্লিকেবল যখন হচ্ছে আপনার কাছে অলরেডি ম্যানুস্ক্রিপ্ট রেডি থাকবে, আপনার পুরো রেডি, আপনার টাইটেল আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, সবকিছু আছে, তখন হচ্ছে আপনার ইউজ করবেন। দেন ম্যাথড ম্যানুস্ক্রিপ্টে যদি আপনারা ক্লিক করেন, আপনাদেরকে লগ ইন করতে বলবে। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট থেকে জাস্ট নর্মাল রেজিস্ট্রেশন করে নেবেন। ওই যে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, এই জন্য আমি এখান থেকে সাইন ইন করলাম। সাইন করার পর দেখেন আমার কাছে টেবিল এন্ড অ্যাবস্ট্রাক্ট হবে। তো আমার কাছে আমি অলরেডি পেপার বের করে রেখেছি, আমি এটার সরি টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট, টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা কপি করে ওখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এখন যদি আমি ফাইন্ড জার্নালসে ক্লিক করি, ক্লারিভেট অ্যানালিটিক্স আমাকে নিজেই জার্নাল সাজেস্ট করে দিবে যে কোন জার্নালটা কত পার্সেন্ট আমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে। যেমন ফার্স্ট যদি দেখেন আমার টাইটেল অ্যাবস্ট্রাক্ট সাথে ম্যাচ করে, প্রথম জার্নাল তারা সাজেস্ট করেছে সেটা হচ্ছে BMJ পাবলিশিং গ্রুপ, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন হাউস, এরকম একটা জার্নাল সাজেস্ট করেছে। সেকেন্ড একটা জার্নাল পাকিস্তান মেডিকেল, এরকম তারা জার্নাল। এখন এখান থেকে আপনারা জার্নালের কোয়ালিটি বা দেখে অথবা যে ভিউ প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন, দেখে আপনারা আপনাদের জার্নাল সিলেক্ট করতে পারেন যদি কেউ ইন্টারমিডিয়েট লেভেলের রিসার্চার হন তাহলে।
যারা অলরেডি জানেনি যে জার্নাল অ্যাডভান্স লেভেলে কেউ জার্নাল খুঁজছে, সেটা আমাদের যে স্পিকার পরে পরে আছে উনি দেখিয়ে দিবেন। এটা জাস্ট একটা সবচেয়ে সিম্পল ওয়ে জার্নাল খুঁজে পাওয়া, যারা অ্যাডভান্স লেভেলের না তাদের জন্য। অ্যাডভান্স লেভেলের জন্য পরে দেখানো হবে। দুটো গেল। থার্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পারমিশন। তার আগে আমরা দেখে নিই যে আমাদের কেউ চ্যাট বক্সে কমেন্ট করেছেন কিনা, যে কেউ করেননি। যাই হোক, আমি ধরে নিলাম যে কেউ করেননি, পারহ্যাপস কেউ জানেন না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনারা পারমিশন নেবেন। সাপোজ আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন যে বায়োহাইড্রোজেন প্রোডাকশন ফ্রম ওয়েস্ট ফার্মেন্টেশন মিক্সিং এন্ড স্ট্যাটিক কন্ডিশনস, এই পেপারটা সাপোজ যে আমি আমার কোনো রিসার্চ বা রিভিউর কাজে এই পেপারটা আমি ইউজ করছি, হয় এই যে ফিগারটা আছে, ফর এনি রিজন আমি এই ফিগারটা আমি ইউজ করেছি, যে তাদের কাছ থেকে নিয়ে, অথবা ধরেন যেখানে অনেকগুলো টেবিলস রয়েছে, ধরেন যে আমি যে কোনো টেবিলস তাদের কাছ থেকে নিয়ে ইউজ করেছি। ইন দ্যাট কেস আমাকে এখন তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। পারমিশনের জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা অপশন দেখেন, একটা অপশন আছে গেট রাইটস এন্ড কন্টেন্ট। এখানে যদি ক্লিক করেন, রাইটস লিংকের একটা ওয়েবসাইট আসবে, পেপারটার নাম সহ চলে আসছে। এখন এখান থেকে আমাকে পারমিশন নিতে হবে। এখানে কতগুলো অপশন আছে যে আমি কি পারপাসে এটা ইউজ করব। অনেকগুলো পারপাস আছে এখানে। নিউজ মিডিয়া, আমাদের বুক টেক্সট বুক হলে বুক টেক্সট বুক সিলেক্ট করবেন। যেহেতু আমি জার্নালে ইউজ করতে যাচ্ছি সেহেতু রিইউজ ইন এ জার্নাল। সেকেন্ড আসছে এখন যে আই উড লাইক টু রিউজ ইন জার্নাল আমি করলাম। এন্ড আমি কে, মানে হচ্ছে আমি যে যে হচ্ছে আমি যে পারমিশন নিতে যাচ্ছি সেই কে, যে আমি কোনো মেডিকেল এডুকেশনাল অথবা এজেন্সি অ্যাক্টিং কিনা বা সামথিং কিছু না। তো আমি যেহেতু আমি স্টুডেন্ট বা কোনো একাডেমিক পারপাসের সাথে জড়িত, আমি দিয়ে দিব যে একাডেমিক অথবা এডুকেশনাল ইনস্টিটিউট। এখন যে ইন্টেন্ডেড পাবলিশার অফ দ্য নিউ ওয়ার্ক, যে আমি যেই জার্নালে মানে আমি যে পেপারে এই পেপারটা টেবিল বা ফিগার ইউজ করি, সেই পেপারটা আমি কোথায় সাবমিট করতে চাই, এরকম না যে ফিক্সড ওইখানেই আমার করতে হবে, না হলে পরে আমার নামে কেস করবে, এরকম কিছু না। জাস্ট তারা জানতে চায় যে আপনি এটা কোথায় করতে চান। তো সাপোজ ধরে নিলাম যে আমি এলসেভিয়ার এর কোনো জার্নালে এটা সাবমিট করব, দিয়ে দিলাম এলসেভিয়ার। এখন আই উড লাইক টু ইউজ, আমি কি ইউজ করবো? ফিগার, টেবিল, ইনস্ট্রাকশন, ফুল আর্টিকেলটা ইউজ করবো নাকি অ্যাবস্ট্রাক্ট করবো নাকি ভিডিও করবো, কি ইউজ করবো সেটার উপর ডিপেন্ড করছে। আমি সাপোজ যে একটা ফিগার ইউজ করবো, জাস্ট ধরে নিলাম ফিগার নাম্বার 1। নাম্বার অফ ফিগার টেবিলস কতগুলো? একটা, 1। ফরম্যাট কি? মানে ফরম্যাট হচ্ছে যে একটা জার্নাল কিন্তু দুইভাবে দুইভাবেই মানে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেস যে জার্নাল গুলো ওই অনলাইনেও থাকে আপনার আমাদের পেপার গুলো, প্লাস হচ্ছে তারা সেগুলোকে প্রিন্ট করে, বুক আকারে প্রিন্ট করে, এবং হচ্ছে ওয়ার্ল্ডে যে বড় বড় ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোতে তারা একটা করে কপি পাঠিয়ে রাখবে, যেসব জার্নালের সাবস্ক্রিপশন নেওয়া আছে। ওই যে একটু আগে আমি বললাম যে আমাদের যে বড় বড় বাইরের দেশে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে হচ্ছে আমাদের ওই সাইহাব দিয়ে আমাদের ওইভাবে পেপার নামাতে হয় না, আমরা অটোমেটিক তাদের সার্ভার থেকে পেপার নামাতে পারি, কারণ তাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে। তো তারা করে কি, সে পেপারগুলোর অনলাইন ফরম্যাট এবং হচ্ছে পাবলিশড মানে প্রিন্টেড ফরম্যাট, যেটা সব দুটোই হচ্ছে ওই ইউনিভার্সিটি গুলোকে পাঠিয়ে দেয়, ইজিলি অ্যাভেলেবল। তো আমি যে পেপারটা জন্য নিচ্ছি সে আমার আমার পেপারটা কি হবে? অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক হবে নাকি বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক দুটোই হবে? তো ম্যাক্সিমাম জার্নাল দুটোই করে, আমি দুটোই সিলেক্ট করবো যে আমার পেপারটা দুটোই ক্ষেত্রেই হবে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে যেই পেপারটার জন্য আমি পারমিশন নিচ্ছি, যে বায়োহাইড্রোজেন, এই পেপারটা কি আমার নিজের নাকি অন্য কারো? এই পেপারটা আমার নিজের না। এখন জিজ্ঞেস করছে যে আমি কি পেপারটা যেই ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজেই রাখবো নাকি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। তো আমি তো কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবো না, আমি ধরে নিচ্ছি যে ইংলিশে আছে, আমি ইংলিশেই করবো। এখন আমি এতগুলো যে ইনফরমেশন দিলাম, এই ইনফরমেশন গুলোর উপর কম বা বেশির উপর ডিপেন্ড করে তারা একটা প্রাইস নির্ধারণ করতে পারে। মোস্ট অফ দ্য কেস আপনারা যদি দুইটা তিনটা ফিগার বা মানে অল্প কিছু যে ইনফরমেশন তাদের কাছ থেকে নেন, অল্প কিছু ফিগার, অল্প কিছু টেবিলের জন্য পারমিশন, তাহলে মোস্ট অফ দ্য কেস যে কোনো প্রাইস তারা ইম্পোজ করে না। ওইটা কুইক প্রাইসে ক্লিক করলে আমাদের এখানে প্রাইসটা দেখাবে, তো আমার আসছে 0.00 USD। আমি কন্টিনিউ করবো।
তাদের এখানে একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক আসবে, এখানে যেহেতু আমার করা আছে, আমি সেভ করা ছিল ওই জন্য আমি দিয়ে দিলাম, আপনারা রেজিস্টার করে নেবেন সেখানে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে আমার পেপারের টাইটেল বা এরকম জিজ্ঞেস করছে, তো অলরেডি আমি 2টা পেপার নিয়ে অলরেডি কাজ করছি, এই জন্য শর্টকাট আমি কিছু লিখে রাখছিলাম আর কি। তো আমি নতুন করে আপনাদের করে দেখাচ্ছি যে আপনারা হয়তো নতুন একটা পেপার, যেটা আপনারা যদি কেউ ফার্স্ট টাইম করে থাকেন তাহলে নতুন, তাহলে আপনার হচ্ছে টাইটেল অফ দ্য নিউ আর্টিকেল টেন্টেটিভ টাইটেল দিয়ে দিবেন, যে আপনার টাইটেল হয়। তো আমি দিয়ে দিলাম যে হাইড্রোজেন ফ্লাম স্লটার হাউস, লিড অথর দিয়ে দিলাম যে যে কেউ আপনাদের মধ্যে লিড অথর। টাইটেল অফ দ্য যে জার্নাল আমি সাবমিট করবো সেটা দিয়ে একটা আরবান ক্লাইমেটে সাবমিট করবো আমি। পাবলিশার এলসেভিয়ার, পাবলিশার ইমপ্রিন্ট, প্রয়োজন নেই আমার এক্সপেক্টেড পাবলিকেশন ডেট, যে কবে নাগাদ পাবলিশ হতে পারে, তো এটা আপনারা একটা দিয়ে দিলাম যে জুলাই 2021। কন্টিনিউ করবেন। এখন অর্ডার রেফারেন্স নাম্বার আমাদের লাগতেছে না, বাট আমাদের এই ডিটেলসটা দিতে হবে, সেটা হচ্ছে যে এই পেপারের কত নাম্বার, আমি যে পেপারটা নিচ্ছি সেই পেপারের কত নাম্বার ফিগার এবং কত নাম্বার টেবিল থেকে আমাকে ইনফরমেশনটা নিব আর কি। তো ধরে নিলাম যে আমি যদি একটা ফিগার দিয়েছি, ফিগার নাম্বার 2 যেটা, সেটা আমি ইউজ করব। দেন কন্টিনিউ করলে আপনাদেরকে এরকম কিছু লাইসেন্স এগ্রিমেন্ট দেখাবে যেগুলো একসেপ্ট করতে হবে। দেন হচ্ছে একসেপ্ট করলেই আপনার অর্ডার রিকোয়েস্ট প্লেস হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। তারা হচ্ছে এখন যে জার্নাল এলসিএর যে জার্নাল আছে, তাদের যে মেইনলি কপিরাইট হোল্ডার, তিনি এটা আমাদের অর্ডারটা দেখে সেটার উপর কনসিডার করে তিনি এখন আমাদেরকে মেইল করবেন যে তিনি আমাদেরকে দিবেন কি দিবেন না। বাট 100% টাইমই যদি কোনো প্রবলেম না হয়, আমি যেভাবে দেখালাম এভাবে যদি করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে একটা লাইসেন্স এগ্রিমেন্ট এভাবে তারা দিয়ে দিবে যে হ্যাঁ আপনি এই ফিগারটা অথবা এই টেবিলটা ইউজ করতে পারেন। আমি আমার স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। এখন আপনারা আমাকে বলেন যে এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ধন্যবাদ আরমান আরিফিন ভাইয়াকে, তার মূল্যবান বক্তব্য সবার সাথে, মূল্যবান প্রেজেন্টেশন সবার মাঝে সহজভাবে উপস্থাপন করার জন্য। আজকে প্রশ্ন পর্বটা আমরা সেশনের শেষে নিব। আপনারা আপাতত আপনাদের মাইক্রোফোন মিউট রাখবেন। কোশ্চেন এবং অ্যান্সার সেশনে আমরা যথাযথ সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এখন আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পিকার, এমডি তাওহিদুল ইসলাম, পিএইচডি ক্যান্ডিডেট অ্যাট সিকিউ অস্ট্রেলিয়া। উনি মেজর করছেন হাইড্রোজেন অ্যাজ ফুয়েল নিয়ে। আমি অনুরোধ জানাচ্ছি তাওহিদুল ইসলাম ভাইয়াকে তার মূল্যবান প্রেজেন্টেশন সবার সাথে শেয়ার করার জন্য। তাওহিদুল ইসলাম ভাইয়া, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কালকে সেশন থেকে আজকে সেশনটা একটু ডিফারেন্ট। কালকে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে বেসিক যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে যে সেশনটা, এটা একটু প্র্যাকটিক্যালি আমরা কয়েকটা জিনিস দেখাবো, যেটা একবারে আমাদেরকে যেটা না হলে নয়, সেই জিনিসটা আমরা হচ্ছে দেখাবো আজকে। সাধারণত প্রত্যেকটা রিসার্চ করতে বা প্রত্যেকটা যে রিভিউ আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল যে কোনোটাই করতে আমাদের একটা জিনিসটা আমাদের লাগবেই, সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো একটা জার্নাল ফাইন্ড আউট করবো এবং ওই জার্নালে সাবমিশন করব। এই একটা কমন প্রসেস প্রত্যেকটা জায়গাতে লাগবে, এবং প্রত্যেকটা এটা আমাদের হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ টু পাবলিশ এ পেপার। তো এটা আমরা হচ্ছে চেষ্টা করছি যাতে প্র্যাকটিক্যালি দেখানো এবং সহজভাবে এবং হচ্ছে যেসব কনসিডারেবল লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার, যে সাধারণত আমাদের রিসার্চ আর্টিকেল এবং রিভিউ আর্টিকেল যেটাই হোক না কেন, মোট কথা আমাদের রিসার্চের যে এক্সপিরিয়েন্সগুলো, সেই রিসার্চের এক্সপিরিয়েন্স অত্যন্ত জরুরি আমাদের পরবর্তীতে স্কলারশিপ অথবা ফান্ডিং পাওয়ার জন্য। সাধারণত ইউএসএ এবং কানাডাতে দুই জায়গাতেই বর্তমানে খুব টাফ একটা সিচুয়েশন, যে আপনাদের বোথ জিআরই এবং আইএলটিএস এর বা টোফেলের পাশাপাশি প্রফেসররা যদি আপনাদের কোনো পেপার বা রিসার্চ সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে খুব বেশি ফান্ডিং বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ হয়ে যায়। তো
কারণ এখনকার যুগের আপনাদের হচ্ছে সবচেয়ে বেশি কম্পিটিশনের যুগ, এবং প্রায় আশা করি আপনাদের যে 83 জন অ্যাটেন্ড করেছেন, তো তার মধ্যে হয়তো বেশিরভাগই হয়তো সবাই হয়তো এমন হতে পারে তাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা। তো এই জন্য হচ্ছে, কারণ না হলে হয়তো খুব সম্ভবত আপনারা এই সেশনে আসতেন না। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যেই ইয়ারে হন না কেন, কিছু না কিছু রিসার্চের কাজের সাথে জড়িত থাকা উচিত। আইদার সেটা কনফারেন্স পেপার বা কোনো রিভিউ আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল, সেগুলোর সাথে আসলে জড়িত থাকা উচিত। অ্যাটলিস্ট 2 থেকে 3টা রিসার্চ আর্টিকেল বা রিভিউ আর্টিকেল, আইএসআই পেপার, আইএসআই যেসব বা স্কোপাস ইন্ডেক্স যে জার্নালগুলো আছে, তো সেগুলোতে অবশ্যই আপনাদের চেষ্টা করবেন, যেমনি হোক চেষ্টা করবেন যাতে পাবলিশ থাকে আর কি। তাহলে এটা আপনাদেরকে ফান্ডিং অথবা স্কলারশিপ পাওয়ার আশাটা খুব বেশি বাড়ায় দেবে আর কি, বা সম্ভাবনাটা খুব বেশি বাড়ায় দেবে। তো যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি কিভাবে জার্নাল ফাইন্ড আউট করব, এবং এর সাথে সাবমিশনটা কিভাবে করব, সাবমিশনের পরবর্তী স্টেপ, এবং পরবর্তী রিকোয়ারমেন্ট গুলো আমি দেখানোর চেষ্টা করব। তো তার সাথে আমার সাথে থাকুন। তো প্রথমে আমি দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করছি, পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমি কয়েকটা আর্টিকেল থাকে, কোনো একটা পাবলিশড, মানে আপনার রিসার্চ করেছেন এরকম একটা আর্টিকেল, অলরেডি আপনার সবকিছু শেষ, এখন আপনি কোনো একটা জার্নাল আপনি সেটা সাবমিট করবেন। তো তার আগে তো আমার জার্নালটা খুঁজতে হবে। সেই জার্নালটা কিভাবে খুঁজবো তার আমি কয়েকটা স্টেপ দেখাবো। তো ফার্স্ট স্টেপ যেটা আমাদের আগের যে স্পিকার তিনি বলেছেন, যে ngl.clarivate.com এই ওয়েবসাইটে গেলে আপনি 2টা জিনিস পাবেন। পেপারটা সাধারণত আপনার যদি কোনো পেপার হয়ে থাকে, দেন আপনি একটা জার্নালের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন, তখন এই অপশনটা আপনার জন্য। ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে আপনার টাইটেল এবং পেয়ে দেবেন। আমরা একটা পাবলিশ অ্যাপ দিয়ে দেব। অ্যাবস্ট্রাক্টটি কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ফাইন জার্নাল অপশনটা ক্লিক করলাম। তো ফাইন জার্নালের অপশনের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি, সরি, আমাদের অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে টাইটেলের সাথে জড়িত সম্পর্কিত যতগুলা আমাদের পসিবল জার্নালগুলো আছে, সেই সবগুলো আমাদেরকে সাজেশন হিসেবে আসছে। তো এখান থেকে আমাদের ম্যাথ স্কোর যেটা আছে, ম্যাথ স্কোর অনুযায়ী প্রত্যেকটা জার্নাল আমরা দেখতে পারবো। এবং এটার পাশে যেটা আছে শেয়ার ভিউ প্রোফাইল পেজ, তো ভিউ প্রোফাইল পেজে গেলে আমরা ওই নিজের রেসপেক্টিভ যে জার্নালটা আছে সেটা চলে যাবো। এক্সকিউজ মি, আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে। দুঃখিত, শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যালো হ্যালো, জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো এটার মাধ্যমে আমরা যে আমাদের যেসব সাজেশন গুলো আসলো, সেই সাজেশন গুলোর মধ্যে ধরলাম আমি এই জার্নালের মধ্যে আমার জার্নালটা সাবমিট করব। এখন এই জার্নালের মধ্যে আমার রিসার্চ আর্টিকেলটা সাবমিট করব। এখন আমার এই জার্নালের যে আমি যেমন আমাদের গত যে সেশনে আমরা বলেছি যে কয়টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, তার ইউজার ফ্যাক্টর, আইএসএন নাম্বার, কোয়ার্টার্স, সেটা Q1, Q2, Q3, Q4, অথবা তার টাইম কত লাগে, অ্যাকসেপ্টেন্স টাইম, বা তাদের সাইট স্কোর কত, সে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, সেই জিনিসগুলো হচ্ছে আমরা স্কিমাতে এই জিনিসটার মধ্যে দেখবো। আমাদের জার্নালের নাম
এনার্জিস। তো সিম্পল চার্জ দিলে আপনার উপরে একটা এরকম নাম আসবে, এনার্জি স্কিমা। এই স্কিমাগত গিয়ে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথমে যেটা আছে কোয়ার্টাইলস, যেটা কিরকম জার্নাল কোন র্যাঙ্কে যাচ্ছে জার্নাল হিসেবে পরিণত হয়েছে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েকটা গ্রাফ আছে, এই কয়েকটা গ্রাফ খুবই ইম্পর্টেন্ট আপনার রিসার্চ প্রোফাইলকে আরো বেশি পপুলার এবং হচ্ছে আরো বেশি উন্নত করার জন্য। এই কয়েকটা যে গ্রাফ যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল দেখতে হবে আমার সাইটেশন পার ডকুমেন্ট, এটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এই জিনিসটা অবশ্যই আমাদের লক্ষণীয় এবং এই জিনিসটা অবশ্যই আমাদের ফলো করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি একটা জার্নালে সাবমিট করলেন কিন্তু সেটার সাইটেশন পার ডকুমেন্ট দেখলাম যে ধীরে ধীরে কমতেছে। তো কমলে এটা সাধারণত যদি আপনি কোনো প্রফেসর শ্রেণীতে চলে যান বা আপনার যদি কোনো ইউএসএ অথবা কানাডা বা যে কোনো বাংলাদেশের বাদে বা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনার একাডেমিক লাইনে যদি থাকেন, তখন আপনার যে পদোন্নতি বাড়ার জন্য পদোন্নতি হওয়ার জন্য আপনার কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। তো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরকম, আপনার একটা নির্দিষ্ট বয়সে বা নির্দিষ্ট বছরে আপনার এই কয়েকটা জার্নাল পাবলিশ করা লাগবে এবং আপনার আপনার রিসার্চ আর্টিকেলগুলোর সাইটেশনগুলো এত হতে হবে। সাধারণত প্রতি বছর সাপোজ 20টা বা 30টা সাইটেশন হওয়া লাগবে। এখন আপনি এমন একটা জার্নালে দিলেন, সেই জার্নালের এই পুরো ওভারঅল 10 বছর বা 20 বছরের সাইটেশন পার ডকুমেন্ট অ্যানালাইসিস করে দেখা গেল যে তার সাইটেশন স্কোরটা কমতেছে, তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করা উচিত। তো তারপর হচ্ছে এখানে যে টোটাল সাইজ অথবা সেলফ সাইজ, এই জিনিসটা আপনাকে কনসিডার করা লাগবে যে আপনার সেলফ সাইজ টোটাল সাইজের সাথে আপনার সেলফ সাইজের সংখ্যাটা কত, এই জিনিসটা আপনার দেখা লাগবে যে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। দেন সবচেয়ে নিচে যেটা আছে সেটা আসলে কোন কোয়ার্টারে পড়ছে অথবা তার এজিআর বা স্কিমাগো জার্নাল র্যাঙ্কিং কত, সেটা আপনার দেখা উচিত। আগে সেশনে আমাদের যেটা বলা হয়েছে সাধারণত একের কাছাকাছি যেসব জার্নালগুলো থাকে তার এজিআর একের কাছাকাছি, সেগুলোকে সাধারণত আউটস্ট্যান্ডিং জার্নাল বা একটু হাই কোয়ালিটি জার্নাল হিসেবে গণ্য করা হয়। এখানে দেখতে পাচ্ছি এখানে এই জার্নালটার Q2 ইম্প্যাক্ট কোয়ার্টার্স হচ্ছে Q2 এবং তার এজিআর হচ্ছে 0.64। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা যেটা দেখতে হবে যে এই জার্নালের অ্যাকসেপ্টেন্স টাইম কত, তো সেটা দেখার জন্য আমি জার্নালে সরাসরি ওয়েবসাইটে চলে যাব। সরাসরি আমরা জার্নালের ওয়েবসাইটে চলে গেলাম এবং এই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ওর কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। প্রথমে লাস্টের দিকে যে জিনিসটা আছে মানে উপরের দাম থেকে সাইড স্কোর 3.8 আর ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.702, এই জিনিসটা আমরা দেখে নিলাম ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেটা। এবং এর রিসেন্ট যে আর্টিকেলগুলো আছে, আমি বারবার বলছি যে রিসেন্ট আর্টিকেলগুলোর অ্যাকসেপ্টেন্স ডেট এবং হচ্ছে পাবলিশ মানে অনলাইনে পাবলিশ হতে কত সময় লেগেছে সেই জিনিসটা আমাদের দেখা দরকার বারবার। যেমন এই জিনিসটা আমরা যদি দেখি, সাপোজ এই পেপারটা গিয়ে দেখলাম যে এই পেপারটা রিসিভ হয়েছে 11 ফেব্রুয়ারি 2021-এ, রিভাইজ হয়েছে 13 মার্চ 2021-এ এবং অ্যাকসেপ্টেড হয়েছে 16 মার্চ 2021-এ। অর্থাৎ আমার মোটামুটি 1 মাসের মধ্যেই এই পেপারটা অ্যাকসেপ্ট হয়ে দেন হচ্ছে পাবলিশ হয়ে গেছে। তো এরকম করে জাস্ট একটা দেখবেন, আমি বলবো যে 3-4টা জার্নাল বা আরো বেশি যদি জার্নাল দেখা যায় রিসেন্টলি যেসব পাবলিশ হচ্ছে, তো তাদের অ্যাকসেপ্টেন্স হইতে কত সময় লাগছে সেই জিনিসটা দেখা জরুরি। কারণ আপনি একটা জার্নালের মধ্যে যদি একটা জার্নাল পেপার থাকে, তো সেটা আসলে আপনাদের টাইমের ব্যাপারে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং যেহেতু আমার স্টুডেন্ট, তো আমাদের উচিত এমন একটা জার্নাল খোঁজা
একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা জার্নাল স্ক্রিপ্টের টাইটেলটা আছে সেটা কপি করে পেস্ট করে দিব। দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেটা আছে সেটা কপি করে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমার যদি আরো কিছু জিনিস থাকে প্রথমে সিলেক্ট এরিয়া করব। আমি ইঞ্জিনিয়ারিং সেকশন আরো যে কিছু ক্রাইটেরিয়া থাকে যা আপনার মিনিমাম ইফেক্ট ফ্যাক্টর সাধারণত যদি বলা যায় আমি 3 এর নিচে আপনি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। মিনিমাম এক্সেপ্ট পেপার এক্সেপ্ট করে 20% থাকবে সবগুলো দেখুন। মিনিমাম টাইমস অফ ফার্স্ট ডিসিশন আপনি 1 মাস চাচ্ছেন, 2 মাস চাচ্ছেন বা 6 মাস চাচ্ছেন সেটা আপনাকে ক্রাইটেরিয়া লিখতে পারেন। দেন হচ্ছে সাজেস্ট জার্নাল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে অনেকগুলা জার্নাল দিয়ে দিছে এবং জার্নাল প্রত্যেকটার ইমপ্যাক্ট ফ্যাক্টর সহ ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকতো কিন্তু সেটা ফার্স্ট ডিসিশন এবং অ্যাকসেপ্টেন্স রেট সব কিছু দিয়ে দিছে। আমার যে এটা শুধুমাত্র স্প্রিঞ্জার পাবলিশার যেটা আছে স্প্রিঞ্জারের থেকে যেসব জার্নালগুলো আমরা আপনার বিশেষ আর্টিকেলের সাথে ম্যাচ করব শুধুমাত্র সেসবের সাজেশন দেবো আপনাকে। যেমন স্প্রিঞ্জার যেমন এই দিছে জার্নাল অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার, এটা অ্যাকসেপ্টেন্স 8% এবং প্রথম ডিসিশন আসতে লাগে 152 দিন। আর যেসবের ফার্স্ট ডিসিশন অফ ইমপ্যাক্ট না সেগুলোতে জাস্ট আপনি ওই জার্নালে চলে যাবেন, জার্নালে চলে গিয়ে দেন ওটার যে সাইট আছে ওয়েবসাইট আছে সেখানে কি আপনি ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং তাদের রিসেন্টলি পাবলিশ আর্টিকেল যেগুলো আছে সেগুলো থেকে আপনি দেখতে পাবেন যে এটা সাধারণত কত সময় নেয়। এই দেখতে পাচ্ছেন এখানে আবার সবকিছু দেওয়া আছে। এটাতে ইমপ্যাক্ট ফ্যাক্টর 1.755, প্রথম ডিসিশন আসার সময় লাগে 67 ডেজ, তারপর অ্যাকসেপ্টেন্স আছে 20%। জার্নাল অফ মেরিন সায়েন্স টেকনোলজি ইমপ্যাক্ট দেওয়া আছে। আরবান ক্লাইমেটের যে ওদের সাইট আছে সেই সাইটে চলে যাবে। সাইটে চলে গিয়ে এখানে আরেকটা জিনিস দেখা দরকার, এডিটোরিয়াল বোর্ড যেটা আছে, এডিটোরিয়াল বোর্ড যেটা আছে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ হচ্ছে আপনার যে জার্নালে যাবেন সেই জার্নালের এডিটোরিয়াল বোর্ড যত বেশি স্ট্রং হবে তত আপনার রিভিউ প্রসেসটা তত বেশি স্ট্রং এবং তত বেশি ভালো হবে। এবং এমন হতে পারে যে আপনার রিভিউর সময় অনেক কম লাগবে। তাই আমি প্রথমে চলে যাই ভিডিও এডিটোরিয়াল বোর্ড। তবে কিওয়ার্ডস দিয়ে আমাদের কিছু ট্রাস্টওয়ার্দি সোর্স আছে সেখান থেকে আপনারা তারাই মানে ওই যে সফটওয়্যার গুলো তৈরি করা আছে যে তারাই আপনাকে জার্নাল সাজেস্ট করে দিবে যে আপনার এই অ্যাবস্ট্রাক্ট অথবা এই পেপার অনুযায়ী আপনার এই জার্নালটা আপনার জন্য সুইটেবল হবে। থার্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যারা আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু রিসার্চার যারা আছেন তাদের জন্য। তো সেটা দেখানোর আগে আমি আগে বলে নিই যে আমি এটা কি দেখাবো, তারপরে আপনাদেরকে আমি একটা কোশ্চেন করবো, আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে সেটা একটু রেসপন্স করে দিবেন। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যারা মোটামুটি রিসার্চের সাথে সম্পৃক্ত বা একটু খোঁজ খবর রাখেন, শুনে থাকবেন যে আমাদের দেশে কিছুদিন আগে না অহরহ এটা হয় কমন জিনিস যে প্লাগারিজম বা হচ্ছে পেপার কপি করার জন্য বা হচ্ছে কোনো সোর্স থেকে পেপার নেওয়ার জন্য, যেমন হচ্ছে ফটো ফিগার হতে পারে, টেবিল হতে পারে বা টেক্সট হতে পারে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টেক্সট হতে পারে, নেয়ার কারণে এক স্টুডেন্টের সিজিপিএ ছিল 3.5, সেখান থেকে তার সিজিপিএ করে দেওয়া হয়েছে 3.35।
প্লাস হচ্ছে আরেকজন টিচার আছেন, যার তিনি মেবি, আমি একটু ভুল হতে পারে, যে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, ওনাকে মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে দিয়েছে এরকম, অথবা প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর এরকম কিছু একটা হবে। তো প্লাস হচ্ছে এটা তো বেশ কিছুদিন আগের কথা, প্লাস হচ্ছে আমরা যখন আন্ডার গ্রাজুয়েশনে ছিলাম তখনও এরকম আমরা শুনতে পেয়েছি যে আমাদের আশেপাশের ইউনিভার্সিটি থেকে, আমাদের সেম ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে এরকম নিউজ এসেছিল আর কি। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনারা অলরেডি প্লাগারিজম কিভাবে অ্যাভয়েড করতে হয় আপনারা জানেন, যে আমি হ্যাঁ প্যারাফ্রেজ করে দিব, প্রপারলি সাইট করে দিব যে আমি এই সোর্স থেকে এই জিনিসটা নিয়েছি। হাউএভার ইন কেস অফ ফিগারস এন্ড টেবলস, শুধুমাত্র সাইট করাটা নট এনাফ, কারণ সেই জিনিসটা পুরোপুরি কপিরাইট প্রোটেক্টেড। আপনি একটা টেক্সটকে আপনি প্যারাফ্রেজ করলে কেউ বলতে পারবে না যে তুমি আমার কাছ থেকে এটা নিয়েছো বা আপনি আমার কাছ থেকে নিয়েছেন, এটা বলার কোনো ওয়ে নেই, কারণ ইংলিশ তো ইংলিশে 26টা মাত্র লেটার, যেখানে সেখানে কমন আসতেই পারে। আমি একটা সেন্টেন্সকে কতভাবে আর বদলায় লিখতে পারবো, কমন আসতেই পারে, বাট ফিগার আর টেবিলের ক্ষেত্রে তো কমন আসাটা কোনো কমন জিনিস না। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে আপনাদেরকে কপিরাইট হোল্ডার, যে এটা মোস্ট অফ দ্য টাইম 99.9% টাইম যে পাবলিশার হয় বা যে জার্নাল হয় তারাই হয়, আপনাকে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি এই পেপারের এই ফিগার অথবা এই টেবিলটা ইউজ করব। এখন আপনাদের মধ্যে কতজন অ্যাডভান্স লেভেলের রিসার্চার আছেন যারা আমাকে বলতে পারবেন যে কিভাবে এই পারমিশনটা নেওয়া হয়? এটা আমি দেখাবো 3 নম্বরে, বাট আপনারা যারা যারা জানেন তারা প্লিজ একটু কমেন্ট করে দিবেন। তো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখবো প্রথমে। সাপোজ যে আমরা কেউ যে কোনো একটা বিষয় নিয়ে পেপার লিখবো, রিভিউ পেপার, রিসার্চ পেপার, যেটা হোক, টপিক হচ্ছে যে স্লটার হাউস ওয়েস্ট। স্লটার হাউস ওয়েস্ট হচ্ছে যে হাইড্রোজেন ফ্রম স্লটার হাউস ওয়েস্ট, যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে গবাদি পশু যেখানে জবাই করা হয় সেখানে অনেক ধরনের ওয়েস্ট প্রডিউস হয়, ওয়েস্ট ওয়াটার আছে, তারপরে হচ্ছে পাকস্থলীর যে ওয়েস্ট গুলো আছে এইগুলা থেকেও হচ্ছে অনেকভাবে এনার্জি প্রডিউস করা পসিবল। হাইড্রোজেন প্রডিউস করা যায়, বায়োডিজেল প্রডিউস করা যায়, বায়োগ্যাস প্রডিউস করা যায়। বায়োগ্যাস তো আপনারা জেনেই থাকবেন, তো গ্রামে গঞ্জে যারা দেখেছেন যে বায়োগ্যাস প্ল্যান্ট তো থাকেই। সাপোজ আমি এই টপিক এটা লিখে যদি আমি scholar.google.com এ আসি, এসে যদি আমি সার্চ করি তাহলে দেখেন আমরা পেপার পেয়ে যাব। এখন এখানে দেখেন যে আপনারা যখন একটা রিভিউ পেপার বা রিসার্চ পেপার যেটাই লেখেন না কেন, আমি কখনোই রিকমেন্ড করবো না যে 10 বছরের আগের তার আগের কোনো পেপার আপনারা ইউজ করেন। যেমন এটা যদি 2021 সাল হয়, নেওয়া থাকে না, আমরা ফ্রি সেগুলো নামাতে ডাউনলোড করতে পারি না। আবার আমি যে ওয়েটা দেখাবো সেটা যদি আপনারা এথিক্যাল দিক থেকে কনসিডার করেন, কিছুটা আনএথিক্যাল, বাট যেহেতু আমরা একাডেমিক পারপাসে নলেজ গেইন করার জন্য করছি, সেহেতু এটা আমরা করতে পারি, কারণ আমাদের কাছে আর কোনো ওয়ে নেই। আমরা স্টুডেন্টস, আমাদের পক্ষে ওই $50-60 দিয়ে একটা পেপার কেনা তো নেক্সট টু ইম্পসিবল। এটা আমি দেখাবো হচ্ছে যারা বিগিনার তাদের জন্য। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন যাদের মোটামুটি যারা জানেন যে পেপারে কিভাবে লিখতে হয় বা কিভাবে একটা স্ট্রাকচার দ্বারা করাতে হয় এসব জানেন, তাদের জন্য আমি দেখাবো হচ্ছে তারা জার্নাল কিভাবে খুঁজতে হয়। আমি জার্নাল কিভাবে খুঁজতে হয় সেটা দেখাবো না, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তারা ইন্টারমিডিয়েট লেভেলের, অ্যাডভান্স লেভেলের না, মানে তারা তারা একটা জার্নাল দেখে সেটার একদম কোয়ালিটি বিবেচনা করতে হতে পারবেন না। বাট আমি একটা ওয়ে দেখাই দিব যার মাধ্যমে আপনারা যদি পেপার রেডি থাকে, আপনার টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা কিওয়ার্ডস দিয়ে আমাদের কিছু ট্রাস্টওয়ার্দি সোর্স আছে, সেখান থেকে আপনারা তারাই, মানে ওই যে সফটওয়্যার গুলো তৈরি করা আছে, যে তারাই আপনাকে জার্নাল সাজেস্ট করে দিবে যে আপনার এই অ্যাবস্ট্রাক্ট অথবা এই পেপার অনুযায়ী আপনার এই জার্নালটা আপনার জন্য সুইটেবল হবে। থার্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যারা আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাবস্ট্রাক্টে কোনো ওয়ার্ড লিমিট আছে কিনা, কারণ কিছু কিছু জার্নালে সাধারণত ওয়ার্ড লিমিট দিয়ে দেয় 250 ওয়ার্ড, 300 ওয়ার্ড, 350 ওয়ার্ড, ওরা কিছু জার্নালে ওয়ার্ড লিমিট নাই। যেমন এই জার্নালে আমার কোনো ওয়ার্ড লিমিট নেই। তারপর দেখতে হবে কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসটা আসলে কয়টা কিওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, যেমন ম্যাক্সিমাম 6 ওয়ার্ডস কিওয়ার্ডস। অনেক জার্নালে আবার হচ্ছে কিওয়ার্ডের লিমিটেশন নাই,
আবার অনেক জার্নাল এরকম বলে যে কিওয়ার্ডটা এত ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দেন হচ্ছে এটাও সেম, এগুলো সাধারণত সব জার্নালের সেম অ্যাকনোলেজমেন্ট, অবশ্যই আপনি অ্যাকনোলেজ করতে হবে যেখানে যে সোর্স থেকে আপনি নিচ্ছেন সব কিছু করা লাগবে। দেন আপনাদের দেখতে হবে এখানে কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট লাগে কিনা সেই জিনিসটা দেখতে হবে, বা টেবিলগুলো কিভাবে করা লাগবে, টেবিলগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা লাগবে, বা রেফারেন্সিং এর যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রেফারেন্সিং। সাধারণত কয়েকটা জার্নাল আছে এমন তাদের নিজস্ব রেফারেন্সিং স্টাইল থাকে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আপনার যে রেফারেন্সিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যার আমরা ডাউনলোড করে আপনারা ওই জার্নালের রেফারেন্সিং স্টাইলের মাধ্যমে ওই জার্নালের মতো করে আপনি রেফারেন্স করতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, রেফারেন্সিং লিঙ্ক। আর একটা জিনিস দেখা যায় হচ্ছে গ্রাফিক্যাল অবস্থা, যেটা বারবার বলতেছে যে গ্রাফিক্যাল অবস্থা আছে কিনা সেই জিনিসটা দেখা লাগবে। তো যেমন দেখলাম যে এখানে তেমন কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের অপশন নাই, তো আমার এই জার্নালে আমার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা না দিলেও চলবে। তো এই কয়টা জিনিস আমাদের দেখা লাগবে যে এখন একটা জার্নাল আপনি পাবলিশ করার আগে তার ম্যান্ডেটরি জিনিসগুলো কি কি, তার অ্যাবস্ট্রাক্টটা কত ওয়ার্ডসের মধ্যে আছে, বা তার টেবিল বা ফিগার কিভাবে দেওয়া লাগবে, বা তার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালগুলো কি কি আছে না আছে, অথবা হাইলাইটসটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা কত ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, কিওয়ার্ডসটা কিরকম, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট আছে কি আছে না, বা এথিক্স অফ পাবলিকেশনের ক্ষেত্রে ডিক্লারেশন অফ কমপ্লিট ইন্টারেস্ট, এই ফর্মটা তাদের অবশ্যই একটা ফর্মের একটা স্টাইল থাকে। যেমন এই যে একটা ফর্মের স্টাইল থাকে যে এটা সাধারণত অনেকগুলো জার্নাল যেটা আছে সেই জার্নাল কয়েকটা ফর্ম দিয়ে দেয়, আমি আপনাকে দেখাবো। ডিক্লারেশন অফ কমপ্লিট ইন্টারেস্ট এর কয়েকটা ফর্ম দিয়ে দেয়, অথবা আপনার হচ্ছে আরেকটা জিনিস দেখায় দেয় সেটা এই জার্নাল সম্ভবত নাই। আচ্ছা, এই জিনিসটা পরে দেখাচ্ছি আমি। প্রথমে আগে দেখা যে এখন আমাদের অথার গাইডলাইন্স পড়া শেষ, কারণ অথার গাইডলাইন্স পড়ার পরে দেন হচ্ছে আমরা এখন পেপারটা সাবমিট করব। সাবমিট করার পরে যে সাবমিটের পেপারের মধ্যে ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে তো এই জন্য আগেই দিয়ে দিছে। আচ্ছা, সাবমিট ইউর পেপারের এই আচ্ছা আমি আরেকটা জার্নাল দেখাই আপনাকে। এটাও সেম, সাবমিট ইউর পেপারে চলে যাবো প্রথমে। এটা খোলার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার পরে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, এই রেজিস্টার নাও। অ্যাকাউন্ট খোলার পরে রেজিস্টার নাও চলে যদি যান, দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিলে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খোলার পরে তারপর আপনাকে আবার এই সেম উইন্ডোতে পাঠিয়ে দেবে। পাঠানোর পর আপনার জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে তখন আপনি এরকম একটা উইন্ডোতে আপনাকে আবার আনবে। তো এখানে এরকম উইন্ডোতে নিয়ে আসার পরে দেন হচ্ছে এখানে একটা অপশন থাকে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট। তো সাধারণত আপনার এই জার্নালে যদি প্রথম একবার নতুন আপনি যদি আপনি রিসার্চ করে পাবলিশ সাবমিট করেন, তো শুধুমাত্র এইটা শুধু নীল দেখাবে। আমার যেহেতু এখানে অলরেডি একটা পাবলিশ মানে সাবমিট করা আছে, তো এটার জন্য এটা এখানেও নীল দেখাচ্ছি, এটাই পরবর্তী দেখাচ্ছি, কিন্তু বাকি সবগুলো কারো দেখাবে, শুধুমাত্র আপনার এই জিনিসটা আপনাকে দেখাবে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট। তো এটাতে আমি ক্লিক করলে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট দেখানোর পরে দেন হচ্ছে আপনি এই যে জার্নালের মধ্যে কি টাইপের রিসার্চ পেপার দিবেন, সেটা কি রিসার্চ আর্টিকেল নাকি রিভিউ পেপার, সেটা এরকম ফুল একটা লিস্ট চলে আসবে। রিসার্চ পেপার, রিভিউ আর্টিকেল, শর্ট কমিউনিকেশন, বুক রিভিউ, কোন ধরনের চাচ্ছে সেটা আপনি লিস্ট দিয়ে দেবেন। যদি আপনি রিসার্চ পেপার থাকে রিসার্চ পেপার ক্লিক করে দেবেন, দেন প্রসিড। প্রসিড করার পরে দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ ফাইলের একটা অপশন আসবে। অ্যাটাচ ফাইল অপশন জিনিসটা কি, আপনার এই জার্নালের মধ্যে সাধারণত অনেকগুলো ফাইল আলাদা আলাদাভাবে দিতে হয়। একটা ম্যানুস্ক্রিপ্ট, কভার লেটার, দেন হচ্ছে হাইলাইটস, দেন গ্রাফিক অ্যাবস্ট্রাক্ট যদি চাই তো সেক্ষেত্রে
তারপর হচ্ছে আপনার যদি কোনো কনফ্লিক্টস অফ ইন্টারেস্টের বা ডিক্লারেশন কনফ্লিক্টস অফ ইন্টারেস্টের ফর্ম থাকে, তো সেটাও আপনার হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে দেখি আমার মেরিটরি গুলা কেমন, তাহলে আমি সাবমিট করব। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে যেসব অপশনগুলো আছে, যেখানে হচ্ছে এই বাম পাশে স্টার চিহ্ন দেওয়া যেটা আছে, সেটার মধ্যে বলছে এই কয়েকটা ডকুমেন্টস আপনার লাগবেই, মাস্ট এই কয়েকটা ডকুমেন্ট আপনার অবশ্যই লাগবে। যেমন টাইটেল পেজ উইথ অথর ডিটেলস, এই জিনিসটা আপনার লাগবে। ম্যানুস্ক্রিপ্ট ফাইল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কাবলের সাধারণত সব জায়গায় দেওয়া উচিত। রেসপন্স টু রিভিউয়ার আপনাদের এখন লাগবে না, রেসপন্স টু রিভিউয়ার সাধারণত আপনার জার্নাল, আপনার যে রিসার্চ আর্টিকেলটা সে রিভিউয়ার প্রসেসে যাওয়ার পরে দেন লাগবে। তারপর হাইলাইট যদি থাকে তাহলে দিতে পারেন, গ্রাফিক ডাইজেস্ট আপনি ইচ্ছা দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু এই কয়টা জিনিস, তিনটা জিনিস অবশ্যই দেওয়া লাগবে আপনাকে। নিচে যদি চলে যান দেখবেন যে এখানে হচ্ছে আপনার একটা ফাইল আপলোড হয়ে গেছে ম্যানুস্ক্রিপ্ট। এখন যদি আমি আরেকটা ফাইল যে আপলোড দিই, ধরুন আমি এখন হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপলোড দিব, এটা কিভাবে দিলাম, বললাম এটা দিলাম, এটা আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাওয়ার পরে দেন হচ্ছে আমাদের এরকম একটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আলাদা একটা হচ্ছে সেকশন অ্যাড হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নামে। তো এটা হচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন ধরলাম আমি আরেকটা মানে ম্যান্ডেটরি আর্টিকেল, যেটা ধরুন টাইটেল পেজ, এই জিনিসটা আমার দেওয়া লাগবে। এটা আমি ব্রাউজ করলাম, ধরলাম এটা দিয়ে দিলাম। সাপোজ এটা আমার হচ্ছে সিলেক্টেড আইটেম যেগুলো আছে, তার মানে আমার 3টা ম্যান্ডেটরি সিলেক্টেড আইটেম আমার চুজ করা শেষ। দেন হচ্ছে আমি প্রসিড করলাম। প্রসিড করার পরে দেন হচ্ছে প্লিজ আইডেন্টিফাই সাবমিশন এরিয়াস অফ ইন্টারেস্ট এন্ড এক্সপ্রেশন বাই সিলেক্টিং ওয়ান অর মোর ক্লাসিফিকেশন। এটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন দেওয়া লাগবে, আপনার যে আর্টিকেল দিচ্ছেন সেটা হচ্ছে আপনি যে কোন স্পেশালাইজ সেক্টর আছে সেটা দেওয়া লাগবে। তো অ্যাড ক্লাসিফিকেশনের দিলেন, একটা দিলে আপনি যে ফিল্ড, সাপোজ হলো আমার এয়ারসোলে আছে, কোস্টাল ফ্লাডিং আছে, এমিশন আছে, এনার্জি সাপ্লাই আছে, তার কন্ট্রোল, জেন্ডার, গ্লোবাল, এগুলোতে আমার এক্সপার্টিস আছে। অ্যাড করলাম, অ্যাড করার পরে সরি এখানে হচ্ছে একটা বেশি হয়ে গেছে, 6টা হয়ে গেছে। দেন সাবমিট করলাম। সাবমিট করার পরে আবার প্রসিড অপশন চলে যাবেন। প্রসিড অপশন যাওয়ার পরে দেন হচ্ছে এখানে ইউ মে রিকোয়েস্ট দ্যাট এ স্পেসিফিক টিউটর বি অ্যাসাইন্ড টু ইউর সাবমিশন, দ্য রিকোয়েস্ট উইল বি টেকেন আন্ডার অ্যাডভাইসমেন্ট বাই দ্য পাবলিকেশন। এই সেকশনে আপনার যদি কোনো পছন্দের রিভিউয়ার থাকে তাহলে সেই পছন্দের রিভিউগুলোকে সাজেস্ট করতে পারেন। যেমন আমি হচ্ছে যদি ইউরোপিয়ান চিফ যেটা আছে, যেখানে 2টা ইউরোপিয়ান চিফ আছে, যেটা আমাদের একজন চেক করলাম যে আরেকজনের ব্যাখ্যা আমার পছন্দের, তাকে আমি দিলাম যে হচ্ছে আমার উনি আমাকে ভালো লাগে আর কি, যে উনি যদি রিভিউ হয় তাহলে ভালো হবে। দেন আপনি নিজেরই কয়েকটা হচ্ছে সাজেস্টেড রিভিউয়ারের অপশন আছে, এই সাজেস্টেড রিভিউয়ার অপশন নামে আপনার যদি নিজস্ব কোনো পছন্দের রিভিউয়ার থাকে তো তাদের নাম, লাস্ট নেম এবং তাদের ইমেল এবং ইনস্টিটিউশন, তার সে কোন ইনস্টিটিউশনে কাজ করেন সেটা আপনি দিবেন। দেওয়ার পরে সাপোজ ধরলাম এক্স এসটি ইমেল, আমার নামে দিলাম। দেন হচ্ছে সেভ করলাম। আরেকটা যে মিনিমাম 2টা দেওয়া লাগবে, ধরলাম আরেকটা ধরলাম আবার সেভ করে দিলাম। দেওয়ার পরে যেন আবার নেক্সট অপশন চলে যাবে, এখানে আমার তেমন কিছু লাগবে না,
আবার প্রসিডে চলে যাবে। যাওয়ার পরে এগুলা হচ্ছে একটা ফর্মালিটিস যে আপনার কোনো ফান্ডিং আছে কিনা, যে আমার হচ্ছে অল ফান্ড রিসোর্স হ্যাভ বিন অ্যাকনোলেজড, ঠিক আছে, আমার যে ফান্ডিং ছিল সেগুলো অ্যাকনোলেজ হয়েছে। তারপরে এগুলো সবগুলো ক্লিক করার পরে যে ডাটা অ্যান্ড ব্রিফ, যে আমার কোনো সাবমিশন ফাইল কোনো একটা ডাটা কোনো জি ফাইলে দিয়ে দিচ্ছে কিনা, তো এটা এই জিনিসগুলো চেক করা লাগবে আর কি। যদি না থাকে তবে দেওয়ার দরকার নেই আর কি। তারপরে এখানে হচ্ছে অ্যাডিশনাল করেন, আপনি দিতে চান দিলেন, কোনো সমস্যা নাই, প্রসিড করে দিবেন। দেন আমার এই যে সেক্টরে আসছে, এখানে হচ্ছে আপনার পেপারের মধ্যে যা যা আছে সবকিছু দেওয়া লাগবে। যে পেপারের টাইটেল যেটা আছে টাইটেলটা দিবেন, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেটা আছে অ্যাবস্ট্রাক্ট কপি করে পেস্ট করে দিবেন। দেন যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, 6টা বা 7টা মতো কিওয়ার্ড দিয়ে দিবেন। অথর যেগুলো আছে সেই অথরগুলো এখানে অ্যাড করা যায়, যে আপনার অথরগুলো যেগুলো আছে সেই অথরগুলো এই যে অ্যাড অ্যানাদার অথর নামে অপশন আছে, সেটা ক্লিক করলে অ্যাড অ্যানাদার এই অ্যাড অ্যানাদার অথর আছে, সেটা আপনি ক্লিক করেন। দেন হচ্ছে আপনার অথরের সিরিয়াল অনুযায়ী নাম অ্যাপ্লিকেশন সবকিছু দিলে সেভ হয়ে গেলে দেন হচ্ছে ও অথরের সিরিয়াল নিয়ে নেওয়ার পর সবকিছু সেভ হওয়ার পরে আবারও আপনি হচ্ছে এখানে একটা অপশন আছে বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল। এই অপশনটা ক্লিক করলে আপনার একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, যে পিডিএফ এর মধ্যে আপনার পুরো পেপারটা জার্নালে মানে রিভিউয়ার কাছে যাওয়ার মতো করে একটা হচ্ছে ফরম্যাট বানিয়ে দিবে। এই ফরম্যাটে সাধারণত সবার উপরে থাকে কভার লেটার, দেন হচ্ছে আপনার টাইটেল পেজ, দেন হচ্ছে আপনার ম্যানুস্ক্রিপ্ট, তারপর হচ্ছে কনফ্লিকশন ইন্টারেস্ট রেফারেন্সিং, কনফ্লিকশন ইন্টারেস্টের ফর্ম, এই সবগুলো হচ্ছে থাকার পরে দেন আপনার কাছে আবার পারমিশন চাবে, যে ফাইনাল পারমিশন চাবে যে আপনি কি এই আর্টিকেলটাকে সাবমিট করে চাচ্ছেন কিনা। দেন হচ্ছে আপনি জাস্ট ইয়েস করে দিলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে দেন আপনার কাছে এখন আমরা দেখবো যে হচ্ছে আপনার যে সাবমিট অপশন আছে, সাবমিট করলেন, রিসার্চ পেপারে সাবমিট করলেন, সাবমিট করার পরে দেন এখন আপনার আর্টিকেলটা কোন পর্যায়ে আছে সেটা ট্র্যাক করার জন্য এখানে একটা নিচে একটা অপশন থেকে ট্র্যাক ইউর পেপার। এই ট্র্যাক ইউর পেপারের মধ্যে আপনার সাবমিশন সিস্টেম, মানে যদি চেক দ্য স্ট্যাটাস অফ ইউর সাবমিট ম্যানুস্ক্রিপ্ট, এই অপশনে চলে যাবেন। সাবমিশন সিস্টেমে গেলে অপশন চলে যাবেন। চলে যাওয়ার পরে এটা আমার ইনক্লুড সাবমিশন, সেটা হচ্ছে আমি দেখাতে পরে এখানে আপনার কয়েকটা নিচের দিকে নিচে একটা অপশন আছে সাবমিশন নিডেড রিভিশন, সাবমিশন sent to the sent back to author, incomplete submission being revised, revision waiting for author's approval, revision being processed। এই অপশনে যদি চলে যান, রিভিশন বিং প্রসেসের মধ্যে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে এবং উইন্ডোর মধ্যে আপনার এরকম একটা স্ট্যাটাস থাকবে। যদি আপনার স্ট্যাটাসে যদি উইথ এডিটর মানে ইনিশিয়াল পর্যায়ে থাকে তখন লেখা হবে উইথ এডিটর, মানে আপনার আর্টিকেলটা এখন এডিটরের মধ্যে কাছেই আছে। আবার যদি রিভিউতে চলে যায় তখন হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে আন্ডার রিভিউ। যখন রিভিউ প্রসেস শেষ তখন লিখবে এরকম রিকোয়ার্ড রিভিউস কমপ্লিটেড। যখন কোনো ডিসিশনের পেন্ডিংয়ে থাকে তখন এখানে লেখা হচ্ছে ডিসিশন পেন্ডিং। এরকম করে আপনার স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে এবং আপনি হচ্ছে মেল পাবেন। সাধারণত যদি মেল না পান তাহলে হচ্ছে এরকম তাদের ওয়েবসাইটে গিয়ে দেন সাবমিশন সিস্টেমে গিয়ে আপনার সাবমিটেড আর্টিকেলটা চেক করবেন। আবার যদি আপনার সাবমিশন আপনি দেখা গেল যে আপনার আর্টিকেলটা অনেক দিন ধরে জার্নালে আছে কিন্তু কোনো আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে না, তখন আপনি হচ্ছে ওই এডিটোরিয়াল বোর্ডকে ইমেল করতে পারেন। তো ইমেল করার জন্য বাম পাশে একটা অপশন থাকে সেন্ড ইমেল। এই সেন্ড ইমেলে গেলে তখন আপনি হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। সেন্ড ইমেলে গেলে আপনার হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে অলরেডি রিকোয়ার্ড রিভিশন কমপ্লিটেড, এই জন্য হচ্ছে আমার ইমেল করার অপশন নেই। তো সাধারণত সেন্ড ইমেলে গেলে আপনার সামনে একটা ইমেলিং এর অপশন চলে আসে। এই ইমেলের মধ্যে আপনার যত কোয়েরি আছে, এডিটরের কাছে যত কোয়েরি আছে সব কোয়েরিগুলো আপনি ইমেলিং এর মাধ্যমে তাকে পাঠাতে পারবেন। মানে আপনার
এরা বলতে পারেন যে আমার জার্নালটা দেরি হচ্ছে কেন, আমার আর্টিকেলটা দেরি হচ্ছে কেন, এখনো সেম স্ট্যাটাসে আছে, বা আমি এই ফাইলটা অ্যাড করে চাচ্ছি, এই ফাইলটা রিমুভ করে চাচ্ছি। এগুলা হচ্ছে আপনি এই সেন্ড ইমেল অপশনে গিয়ে দেন হচ্ছে আপনি ইজিলি এডিটরের কাছে মেল করতে পারবেন। তো এই গেল হচ্ছে আমাদের জার্নাল ফাইন্ডিং হতে রিভিউ আপনার রিসার্চ আর্টিকেল সাবমিটের পুরো প্রসেসটা। এবং এর সাথে আরো অনেক প্রসেস আছে, সেটা সাধারণত এগুলা হচ্ছে আমাদের আসলে একবারে বেসিক, যেগুলো আসলে না বললেই নয়, এবং এটা সবচেয়ে বেশি কমন। আরো অনেক ওয়ে আছে, যেমন হচ্ছে যদি রিভিউয়ার হন, তো সেক্ষেত্রে ওরা আপনাকে এই রিকোয়েস্ট করবে, বা আপনার জার্নালে আপনার আর্টিকেলের মধ্যে কয়েকটা ডাটা লাগবে যেগুলো আপনার দেন নাই, বা আরো এক্সট্রা কিছু ডাটা প্রোভাইড করা লাগবে, তো সেক্ষেত্রেও আপনাকে মেল আসতে পারে। তখন সেক্ষেত্রে ডাটা আবার নতুন করে দেওয়ার আরেকটা প্রসেস আছে। তারপর আপনার ধরলাম যে আপনার বললো যে আপনার রিসার্চ আর্টিকেলটা এভাবে করা লাগবে, মানে আমাদের ফরমেশন হয় নাই, তখন সেই ফরমেশন করে নিজস্ব ফরমেশন করে আবার জমা দেওয়ার আরেকটা অপশন আছে। এরকম আরো অনেক অপশন আছে, কিন্তু এই প্রসেসগুলো হচ্ছে একবারে বেসিক এবং সবচেয়ে বেশি কমন, মানে এগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো এই পর্যন্ত গেল আমার সেশন, এবং এর মধ্যে কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা বা কোনো আরো কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাওহিদুল ইসলাম ভাইয়াকে তার মূল্যবান প্রেজেন্টেশন সবার সাথে শেয়ার করার জন্য। আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের লাস্ট স্পিকার খুদালাত মুস্তাকিম, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, বেস্ট পেপার অ্যাওয়ার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি, রিসার্চ ইন্টারেস্ট, পিবিডি সিস্টেম, WTE, রিনিউয়েবল এনার্জি। খুদালাত মুস্তাকিম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি খুদালাত মুস্তাকিম, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। বর্তমানে রিসার্চ কোলাবোরেশনে আছি ইউনিভার্সিটি অফ মালায়াতে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার একটু গলার প্রবলেম আসলে। আমার কথা কি ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। জার্নালে কিভাবে সাবমিট করতে হয় এগুলো আমরা দেখে আসলাম। আমি আজকে দেখাবো হচ্ছে কিভাবে কনফারেন্সে পেপার লিখতে হয় এবং সেগুলো সাবমিট কিভাবে করতে হয় এবং কনফারেন্স কিভাবে খুঁজবো সেগুলো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা, কালকে আমি বলছিলাম কিভাবে কনফারেন্স কোন কোন ওয়েবসাইটে গেলে কনফারেন্স গুলো পাওয়া যায়। কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে IEEE বাংলাদেশ সেশন থেকে অথবা IEEE যে কোনো ওয়েবসাইট থেকে। এছাড়া CMT মাইক্রোসফট নামে একটা ওয়েবসাইট আছে। এরপরে আছে হচ্ছে ইজি চেয়ার নামে একটা ওয়েবসাইট। তো আমরা এক এক করে সবগুলোই দেখব। তো যেটা সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে CMT। আমরা ফার্স্টে CMT তে যাব। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলাই আছে, সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে CMT লিখে সার্চ দিলে রেজিস্ট্রেশন করতে বলবে। সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে দুটো অপশন পাওয়া যাবে এখানে, একটা হচ্ছে মাই কনফারেন্স আর একটা হচ্ছে অল কনফারেন্স। মাই কনফারেন্স হচ্ছে আমি কোন কোন কনফারেন্স করছি বা করে ফেলছি সেগুলো, আর অল কনফারেন্স হচ্ছে পুরো ওয়ার্ল্ডে কি কি কনফারেন্স হচ্ছে সেগুলোর একটা লিস্ট আছে। এছাড়া এটা গেল হচ্ছে মাইক্রোসফট CMT। এরপরে আসি ইজি চেয়ার নামে একটা ওয়েবসাইট আছে, যেটার ইন্টারফেসটা এমন, লগ ইন করতে হবে ফার্স্টে। আমার লগ ইন করাই আছে। এখানে প্রথমে যেটা দেখাবে যে আমার কি কি কনফারেন্স হয়ে গেছে সেটার একটা লিস্ট। এরপরে এখান থেকে কনফারেন্স যখন আসলে কল করে, এটাকে বলে কল ফর পেপার বা কল ফর কনফারেন্স। এখানে ঢুকলে ক্লিক টু অ্যাক্সেস ইজি চেয়ার। তো ইজি চেয়ারের যেগুলো কনফারেন্স এদের আন্ডারে যেগুলো সেগুলো এখানে শো করবে। যদি বা এগুলো হচ্ছে কনফারেন্স গুলোর নাম, কোথায় কোথায় কনফারেন্স হবে, কবে কনফারেন্স হবে, টপিকস গুলো কি কি সব দেয়া আছে। যেমন এখানে প্রথম ডেটটা আমরা দেখতেছি যে মে মাসের 17 তারিখে এই কনফারেন্সটা হবে, আর ডেডলাইনটা দিয়ে দিছে মার্চের 22 তারিখে।
আজকে সম্ভবত মার্চের 20 তারিখ, আর 2 দিন আছে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স নেদারল্যান্ডে। বাংলাদেশের যদি কোনো কনফারেন্স দেখতে চাই তাহলে এখানে ডান দিকে সার্চ বাটনে বাংলাদেশ লিখলেই দেখবেন যে বাংলাদেশে মাত্র এখন 2021 সালে একটাই কনফারেন্স হবে, সেটা সম্ভবত এটা মানে খুলনা, বাংলাদেশ খুলনাতে আছে। এটার টপিকস গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। স্টার্ট ডেট হচ্ছে সবগুলোই মোটামুটি সব কনফারেন্স এই আমরা এখন হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোর এই মান্থগুলোতে হয়ে থাকে, হচ্ছে সাবমিশন ডেডলাইন গুলো এগুলোর মধ্যে হয়ে থাকে। আর কনফারেন্সটা স্টার্ট হয় আসলে ডিসেম্বর অথবা জানুয়ারিতে, এইরকম সময়ের মধ্যে হয়ে থাকে। তো আপনাকে কনফারেন্সের জন্য ফেব্রুয়ারি মাস, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকেই খুঁজতে হবে যে কোথায় কনফারেন্স হচ্ছে। সেম ভাবে যদি আমরা IEEE বাংলাদেশ সেকশনে যাই, যদি ন্যাশনাল কনফারেন্স হয় বাংলাদেশ সেকশন, তাহলে এখানেও দেখতে পারবেন যে উপরে লেখা আছে যে কনফারেন্স। হ্যাঁ, এই কনফারেন্সে ক্লিক করলে IEEE বাংলাদেশ সেকশনে এখন মাত্র একটা কনফারেন্সই আছে, খুব সম্ভবত এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ডেডলাইন ছিল হচ্ছে জুন মাসে 5 থেকে 7 তারিখে, তো এটা অলরেডি শেষ। এটা হচ্ছে কনফারেন্স গুলো খোঁজার একটা ওয়ে। এছাড়া আপনি বিভিন্ন ভার্সিটি, বাংলাদেশে যে ভার্সিটি গুলো আছে সেগুলোর নাম অনুসারে অথবা ডিপার্টমেন্ট অনুসারে যদি সার্চ দিয়ে থাকেন, যে ধরলাম কুয়েট মেকানিক্যাল কনফারেন্স 2021, এটা যদি দেই তাহলে সবার নিজ নিজ ওয়েবসাইটে, যেমন ICME, এটা 2016 সালে, অবশ্য 2021 সালে এখনো কোনো কনফারেন্স নাই। যদি থাকেও তাহলে এখানে সবগুলো শো করবে CMT, EGCR অথবা IEEE তে, যদি IEEE ইন্ডেক্স থাকে আর কি। এগুলো গেল হচ্ছে কিভাবে কনফারেন্স খুঁজবো। এখন কনফারেন্স আর কি, সব কনফারেন্সই আমি বলবো যে জার্নালের থেকে কনফারেন্স গুরুত্বটা কম। একবারে গুরুত্ব নাই এমন না, কনফারেন্স করাটা ভালো, কারণ কনফারেন্স করলে আপনার, কালকে আমি দেখিয়েছি স্লাইডে, যে আপনার রাইটিং স্কিলটা ইনক্রিজ করবে। সো আমরা এখন দেখি কনফারেন্স ধরলাম যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, ধরলাম যে এখানে 2021 সালের 17 তারিখে একটা কনফারেন্স হবে ডিসেম্বরে। তো এখান থেকে, এটা মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্স, তো সাইডে লিংক দেয়া আছে, লিংকে ক্লিক করলে ডিরেক্ট কনফারেন্সের ওয়েবসাইটে চলে যাবে। এরপরে কনফারেন্স কিভাবে সিলেক্ট করব সেটা আগে দেখে নেই, যে আসলে কনফারেন্সটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে কি হবে না। না তো কনফারেন্স করে আসলে সেরকম বেনিফিট, কনফারেন্স করে আমার আসলে কোনো লাভই হবে না। অ্যাটলিস্ট একটা স্কোপাস ইন্ডেক্স অথবা IEEE ইন্ডেক্স যারা থাকে এই অনুযায়ী কনফারেন্সগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমরা প্রত্যেক কনফারেন্সের হোম পেজে যাব, যাওয়ার পরে খুঁজবো যে এটা আসলেই কনফারেন্সটা কেমন, তাদের কোথায় কোথায় পাবলিশ করে। যেমন এখানে দেখতেছি যে পাবলিকেশন হবে, এখানে লেখা আছে যে স্কোপাস ইন্ডেক্স করা যাবে। সো এই কনফারেন্সটা আমরা দেখতে পারি। এরপরে আমরা দেখবো যে স্পিকার কে কে আছেন, তারা কোন ভার্সিটির, কোথায় থাকে, প্রফেসর কিনা, PhD ধারী কিনা, এগুলো আমরা দেখতে হবে। তো আমরা দেখতেছি যে ইউনাইটেড কিংডমের ইম্পেরিয়াল কলেজের, ঠিক আছে, হেড অফ দ্য কমিউনিকেশন সিগন্যাল প্রসেসিং গ্রুপ। তো স্পিকার নিয়ে আমাদের সমস্যা নেই। এরপরে যাব হচ্ছে কনফারেন্সের স্কোপ গুলো কি কি, মানে কোথায় কোথায় আমি
মানে এই কনফারেন্সে আমি আসলে অ্যাটেন্ড করতে পারবো কিনা বা আমার রিলেটেড কোনো টপিকস এখানে আছে কিনা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কল ফর পেপারে যাব। সব ওয়েবসাইটে এরকম কল ফর পেপার দেওয়া থাকে বা স্কোপ লেখা থাকে, আপনি ডাউনলোড করতে পারবেন অথবা লেখাও আছে। তো দেখতেছি এখানে ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন। আমি যেহেতু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি, সো এখানে রিনিউয়েবল এনার্জি রিলেটেড কোনো কিছু দেখছি না। সো এটা আমার জন্য না, অন্য যদি কেউ হয় যে রোবোটিক্স নিয়ে কেউ কাজ করতে যাচ্ছেন, তাহলে রোবোটিক্স এখানে আছে। ধরে নিলাম রোবোটিক্সের জন্য আমরা হচ্ছে পেপার লিখে সাবমিট করব। তো এটা এই স্কোপের সাথে আমার স্কোপটা মিলতেছে। এরপরে আমি দেখে নিব যে এটার গাইডলাইন গুলো কি কি, ডেট কি রকম আছে, লাস্ট ডেট কবে। কারণ ডেট গুলো যদি আমি না দেখি তাহলে তো আমি কনফারেন্স মিস করে যাব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে সাবমিশন গাইডলাইন। এখানে আমি একটু আগে দেখাইলাম যে সিএমটি কিভাবে ওপেন করতে হয়, সিএমটি এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সবগুলো লিংক দেওয়া আছে। এরপরে কি ইম্পর্টেন্ট ডেটস গুলো দেওয়া আছে, সাবমিশনে যেতে হবে, সব ওয়েবসাইটে সাবমিশন দেওয়া থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে ফুল পেপার সাবমিট করব আমরা এপ্রিলের 15 তারিখে, আমাদের লাস্ট ডেট। আর অ্যাবস্ট্রাক্ট প্রপোজালটা হচ্ছে মার্চের 20 তারিখে। ঠিক আছে, তো আজকে হচ্ছে 20 তারিখ, আজকে লাস্ট ডেট এটার। এরপরে পুরো সাবমিশনের যে রুল এবং পেপারে লেখা যে রুলস গুলো সবগুলো দেখে নিব। ফুল পেপার লিখতে গেলে ফিগার, ইংলিশ, সবকিছু ইংলিশেই হতে হবে আসলে। আর কত পেজ, 5 থেকে 12 পেজ। হ্যাঁ, এগুলো সবগুলো পড়ে নিব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা যদি প্রথমে অ্যাবস্ট্রাক্ট, সব কনফারেন্সই ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হয়। তো অ্যাবস্ট্রাক্টটা সাবমিট করতে গেলে সব কিছুরই একটা টেমপ্লেট থাকে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিব। আচ্ছা, এটা হচ্ছে টেমপ্লেট। এখানে পেপার টাইটেলটা লিখতে হবে আপনাকে। আপনি যদি এই টেমপ্লেটের উপর লিখতে চান তাহলে এই টেমপ্লেটের উপরেও লিখতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে অন্য একটা ওয়ার্ড ফাইল করে দেন এখান থেকে লেখার পরে লেখার ফন্ট কেমন হবে, ফন্ট সাইজ কিরকম হবে সেগুলো দেখে নিতে হবে। আর এদের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেট অনুযায়ী আপনাকে আরেকটা নতুন ফাইল করে নিতে হবে, অথবা চাইলে আপনি এখানে এই টেমপ্লেটের উপরেই লিখতে পারেন। আর এখানে হচ্ছে যেহেতু শুধু অ্যাবস্ট্রাক্ট সাবমিট করব আমরা, সো এখানে অ্যাবস্ট্রাক্টটা কিরকম হবে বলে দিয়েছে যে আউটলাইন অফ দ্য গোলস এন্ড রেজাল্টস এন্ড কনক্লুশন ইনক্লুডিং, মানে জার্নালের মতোই। কিন্তু যেহেতু এটা কনফারেন্স, তো এখানে এখানে লেখাটা হচ্ছে আপনি কিরকম লিখতে পাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি এটা IEEE হয় তাহলে আপনাকে লেখাটা একটু হাই লেভেলের হতে হবে, তাহলে হচ্ছে IEEE থেকে সম্ভাবনা আছে যে অ্যাকসেপ্ট হবে। এখন আপনি ধরেন যে লেখা ভালো লিখলেন কিন্তু পেপারে কিছু নাই, অথবা এই পেপারটা আগে একসময় পাবলিশড হয়ে গেছে, সো ওই কনফারেন্সে তাহলে আপনার পেপারটা দেখার সাথে সাথে রিজেক্ট করে দেবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ফরম্যাট। এরপরে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। আচ্ছা, এরপরে যদি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করার পরে আপনার কাছে ওরা ইভ্যালুয়েট করবে যে আপনার পেপারটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। এরপরে আপনার যদি পেপারটা অ্যাকসেপ্ট হয় তারপরে হচ্ছে ফুল পেপারের জন্য একটা ডেডলাইন দেওয়া থাকবে 15 এপ্রিল। ওরা ফুল পেপার দিতে বলবে। ফুল পেপারের জন্য একটা টেমপ্লেট আপনাকে ফলো করতে হবে। এখানে ফুল পেপারের টেমপ্লেটে দেওয়া আছে, পেপার টেমপ্লেটটা আপনাকে নামায় নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফুল টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যেও লিখতে পারেন অথবা
নিজে আরেকটা ওয়ার্ড ফাইল করে দেন সেম টেমপ্লেটে লিখতে হবে, রুলস গুলো সেম হতে হবে। এখানে প্রথমে টাইটেলটা দিতে হবে, আবারও আপনার যে অ্যাবস্ট্রাক্টটা সাবমিট করছেন সেই অ্যাবস্ট্রাক্টটা আবার এখানে লিখতে হবে। এরপরে আপনার এই ফুল পেপার টেমপ্লেটে আপনার পেপারটা কি রকম হবে বা পেপার লেখার রুলস গুলো কি, ফন্ট কেমন, হ্যাঁ, গ্যাপ গুলো কিরকম হবে, টেবিল গুলো কিভাবে দিতে হবে, হেডিংস গুলো কিভাবে লিখতে হবে, ইকুয়েশন কিভাবে লিখতে হবে, পেপারে যে ছবিগুলো দিবেন সেগুলোর ক্যাপশন, টেবিলের ক্যাপশন, হ্যাঁ, এগুলো সবগুলো লেখা থাকবে, রেফারেন্সের স্টাইলও দেওয়া থাকবে। তো পুরোপুরি সবকিছু ফলো করে স্ট্রিক্টলি আপনাকে এটাকে ফলো করতে হবে। আপনি যদি এই রুলস গুলো ফলো না করেন তাহলে ফুল পেপার সাবমিট করার পরে আপনাকে আবার রিজেক্ট করে দেবে। এটা গেল হচ্ছে সাবমিশন প্রসেস। ফুল পেপার যখন আপনি সাবমিট করে দিবেন, এরপরে আপনাকে আপনার পেপার যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে। তো রেজিস্ট্রেশন করতে গেলে এখানে রেজিস্ট্রেশন সব ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের দেওয়া থাকে। প্রত্যেক কনফারেন্সে একটা অ্যামাউন্ট চায় আর কি ওরা। তো এটা যেহেতু দেশের বাইরে, সো ইউএসডি দিয়ে দেয়া আছে। আমি কিছুক্ষণ পরে বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখাবো। এখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে পেমেন্টটা আপনি ওদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা অনলাইনে পে করতে পারবেন। এরপরে আপনার যেটা থাকে যে কনফারেন্স ট্যুর থাকে, তারপর প্রেজেন্টেশন থাকে। এগুলো হওয়ার পরে যেহেতু আমি প্রথমে এখানে দেখছি যে এটা স্কোপাস জার্নালে ইন্ডেক্স করা হবে, স্কোপাসে ইন্ডেক্স করা হবে। সো আপনাকে এটা একটা রিভিউ প্রসেসের মধ্যে নিয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে রিভিউর মধ্যে কমিটি আছে, কমিটিতে কে কে আছে সেগুলো দেওয়া আছে। তো আপনার রিভিউটা ভালো হবে কিনা সেটা আপনি আগে চেক করে নিতে পারবেন কে কে রিভিউয়ার আছে এদের প্রোফাইলগুলো দেখে। তারপর রিভিউ প্রসেস হবে। রিভিউ প্রসেসের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, যে আপনাকে দেখতে হবে যে এরা আসলে ব্লাইন্ড পিয়ার রিভিউ করছে কিনা। ব্লাইন্ড পিয়ার রিভিউ বলতে যে আপনার অথরের নাম ফার্স্টে চাবে না বা অথরের এফিলিয়েশন চাবে না, এগুলো না চেয়ে কেউ যদি পেপারটা রিভিউ করে থাকে সেটাকে হচ্ছে ব্লাইন্ড রিভিউ। মানে যারা রিভিউয়ার তারা অথরকে চিনে না, যদি চিনে তাহলে একটু সমস্যা। কারণ হচ্ছে দেখা গেল যে পরিচিত অথর, তাহলে রিভিউ না দিয়ে সে ডিরেক্ট লিখতে পারেন, তিনি ডিরেক্ট লিখতে পারেন যে পেপারে রিভিউ করা লাগবে না, পেপারটা অ্যাকসেপ্ট করা যায়। সো এটাতে ব্লাইন্ড রিভিউ হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি এই কনফারেন্সে 2বার ব্লাইন্ড রিভিউ হবে, তার মানে এটা অনেক ভালো একটা কনফারেন্স। এরপরে ওদের এর আগের কনফারেন্স গুলো কেমন হয়েছে না হয়েছে এগুলো ডিটেলস ওরা দেখতে পারবেন আপনি। এটা গেল হচ্ছে কনফারেন্সের পুরো ডিটেলস। এরপরে আমরা দেখে আসি বাংলাদেশের কনফারেন্স গুলোতে কি অবস্থা। আমি আবারও সিএমটিতে গেলাম। এখানে যদি বাংলাদেশ লিখি, হচ্ছে বাংলাদেশে কি কি কনফারেন্স হবে সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। যেমন 2021 সালে 29 তারিখে একটা কনফারেন্স আছে ঢাকায়, খুলনাতেও আছে, সবই 2021। এই কটা হচ্ছে বাংলাদেশের। তো এখানে দেখতেছি আইবি, খুলনা, রাজশাহী। এখন যেখানে একটা ওয়েবসাইটে আমরা যাই, এটা হচ্ছে এআইবি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আমি যেহেতু বিজনেস ম্যানেজমেন্টের না, তো আমার এই কনফারেন্সে গিয়ে কোনো লাভ হবে না, আর আমার পেপারে এরা অ্যাকসেপ্ট করবে না। এটাতে একটা চান্স থাকতে পারে কনফারেন্স অন ইলেকট্রনিক্স কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি। এখানকার স্কোপ গুলাতে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্কোপ গুলো আছে, নেটওয়ার্ক অ্যান্ড সাইবার, যারা রোবোটিক্সের সাথে জড়িত, ইন্টারনেট অফ থিংস, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস,
এগুলো স্কোপ দেখে দেখে দেন আপনাকে দেখতে হবে যে এই স্কোপ যদি আমার মিলে যায় তাহলে আমি এই কনফারেন্সে আসলে পেপার সাবমিট করব কি করব না। এখন এখানে এখানে সবকিছু দেওয়া থাকবে, অ্যাবাউট কমিটি, অথর, কে কে থাকবেন না থাকবেন, প্রোগ্রামটা কখন হবে, রেজিস্ট্রেশন কিরকম, রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া থাকবে, ভিসা ইনফরমেশন, হোটেল, ট্রাভেলস, এগুলো। এখন কমিটি, অর্গানাইজিং কমিটিতে যেহেতু এটা এখনো এরা আপডেট করেনি, সো আপডেট যেহেতু করেনি তার জন্য এটা দেখতে পাচ্ছি না আমরা। এই হচ্ছে কনফারেন্সের টোটাল জিনিস। আপনাকে কনফারেন্সে কিভাবে খুঁজতে হবে এবং কনফারেন্স পেপার কিভাবে সাবমিট করতে হবে। আর কনফারেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেপার যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এরপরে আপনাকে প্রেজেন্টেশনের জন্য ডাকা হবে। এই প্রেজেন্টেশনটা খুবই সহজ সাবলীল ভাষায় হতে হবে, কথা কম হবে কিন্তু কাজটা বেশি হতে হবে। এই ছিল আজকের কনফারেন্স নিয়ে পুরো ডিটেলস। সময় স্বল্পতার কারণে আসলে আরো কিভাবে পেপারটা লিখতে হবে না হবে এগুলো দেখাতে পারছি না। আমার শেষ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খুদাদাদ মুস্তাকিম ভাইকে তার মূল্যবান প্রেজেন্টেশন সবার সাথে শেয়ার করার জন্য। আশা করছি সবাই আমাদের সম্পূর্ণ ইভেন্টটি উপভোগ করেছেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি চলে যাচ্ছি আমার কো-হোস্ট বায়েজিতের কাছে। বায়েজিত। ধন্যবাদ মেহেরিন। আশা করছি আপনারা প্র্যাকটিক্যাল সেশনটা সকলেই উপভোগ করেছেন। এ পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে সেটা লিখতে পারেন। আর এই পর্যন্ত কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, সেইগুলো আমি তুলে ধরছি, আশা করি আমাদের স্পিকাররা তার উত্তর দিবেন। প্রথম প্রশ্নটা ছিল, সাইহাবে গেট রাইটস এন্ড কন্টেন্ট লিঙ্কটা পাওয়া যাবে? এই আচ্ছা, লিঙ্কটা আরমান আরেফিন ভাইয়ের কাছে এই প্রশ্নটা ছিল। যে কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, কি সাইহাব এবং রাইটস লিংকের এই দুটো জি। ওয়েবসাইটের লিংক চাচ্ছেন? জি জি যে ভিডিওতে আপনার কাছে অলরেডি লিংক দুটো ভিডিওতে তো আছে, তারপর আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে মোহাম্মদ সাইমন হাসান মেহেদি প্রশ্ন করেছেন, প্লেজিয়ারিজম এন্ড সাইটেশন এর ডিফারেন্স কি? আচ্ছা, সাইটেশন, আচ্ছা আমি আগে সবগুলো কোশ্চেনের আনসার করে দিই, তারপরে আমি লিংক দিয়ে দিচ্ছি আর কি। সাইটেশন জিনিসটা হচ্ছে যে সাপোজ আপনি একটা পেপার থেকে কোনো ডেটা বা কোনো ফিগার বা কোনো টেবিল যেটাই হোক, মানে অন্যের কোনো পেপার থেকে কিছু নিয়েছেন, তো তার পেপারটা সেখানে উল্লেখ করতে হবে যে এই জিনিসটা আমি এনার পেপার থেকে নিয়েছি। তো সেটা করার যে প্রসেসটা সেটা হচ্ছে সাইটেশন। আর প্লাজারিজমের কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে অন্যের পেপার থেকে আপনি হুবহু কিছু ইনফরমেশন, ডেটা বা টেবিল বা গ্রাফ যেটাই হোক, হুবহু আপনি আপনার পেপারে ইনক্লুড করছেন, এটা হচ্ছে প্লাজারিজম। এখন অনেকের ধারণা হচ্ছে যে আমি তো তার পেপার থেকে নিয়ে নিলাম, নিয়ে তো আমি তার ক্রেডিটটাকে দিয়ে দিলাম, সাইড করে দিলাম যে হ্যাঁ এটা আমি তার পেপার থেকে নিয়েছি, বাট তারপরও সেটা হবে না, কারণ সেটা অলরেডি আমি আগেই বলেছি যে জিনিসটা হচ্ছে কপিরাইট প্রোটেক্টেড। আপনি অথরের নাম দিয়ে দিলেন, পাবলিশারের নাম দিয়ে দিলেন, বাট যতক্ষণ পর্যন্ত না যদি সেটা বড় অ্যামাউন্টের হয়, একটা অ্যামাউন্ট থাকে যে কতগুলো টেক্সট বা একটা পুরো ফিগার কিনা পুরো টেবিল কিনা যদি হয়, তাহলে হচ্ছে আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে। এবং পারমিশনের জন্য রাইটস লিঙ্কে কিভাবে পারমিশন নিতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। শুধু সাইট করলেই প্লাজারিজম যাবে না, আপনাকে টেক্সটটাকে অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে এবং প্যারাফ্রেজ করেই ক্রেডিট দিতে হবে। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ জোবায়ের মিয়ার কাছ থেকে। উনি লিখেছেন, হাউ ক্যান আই নো ইজ দেয়ার এনি টাইপ অফ চার্জেস নিডেড টু পাবলিশ অ্যান আর্টিকেল? আই এম নট টকিং অ্যাবাউট ওপেন অ্যাক্সেস। Okay. If you are not talking about open access, then you don't need to pay any charges. যদি ওপেন অ্যাক্সেস না হয়, সাবস্ক্রিপশন জার্নাল হয়, ক্লোজ অ্যাক্সেস জার্নাল হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ পে করতে হবে না। যদি শুধুমাত্র ওপেন অ্যাক্সেস হয় সেক্ষেত্রে আপনাকে চার্জ পে করতে হবে। আর যদি চার্জ পে করতে হয়, মানে শুধুমাত্র ওপেন অ্যাক্সেস হলেই চার্জ পে করতে হবে, এবং সেটা কত সেটা আপনি যদি জার্নালে যাবেন ওখানে দেখবেন একটা অপশন আছে, যেমন বাম পাশে আমরা ট্রি দেখিয়েছি, আমাদের যে সেকেন্ড স্পিকার ছিলেন তিনি একটা ট্রি দেখিয়েছেন, ওখানে আর্টিকেল প্রসেসিং চার্জ নামে একটা অপশন ছিল।
আপনারা যদি ওই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সেই জার্নালে ওপেন অ্যাক্সেস পাবলিশ করতে কত টাকা লাগে বা কত ডলার লাগে। আর ওপেন অ্যাক্সেস ছাড়া অন্য কোনো জার্নালে আপনাদেরকে কোনো পে করতে হবে না। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্ন আবার মোহাম্মদ সাইমন হাসান মেহেদির কাছ থেকে। How to find a research organization to work with in Bangladesh for an independent graduate research aspirant? আচ্ছা, এটা একটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, মানে আপনি পুরো জবের জন্য কোশ্চেন করে ফেলছেন যে আপনি কিভাবে একটা অর্গানাইজেশন খুঁজে বের করবেন যে অর্গানাইজেশনের সাথে আপনি রিসার্চ কোলাবোরেশন করবেন। তো একটা অর্গানাইজেশন সবসময় অর্গানাইজেশন এস্টাবলিশড, যে রিসার্চ অর্গানাইজেশন হয় সেগুলো এস্টাবলিশড অর্গানাইজেশনই হয়। বাংলাদেশে যেমন অনেকগুলা অয়েল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে, তারপরে অনেকগুলা বায়োফুয়েল প্রোডাকশন অর্গানাইজেশন আছে। এদের সাথে আপনার কোলাবোরেশন করতে তাদের সাথে ডিরেক্টলি যে কথা বলতে হবে, এবং ডিরেক্টলি কথা বললেও আপনার যদি প্রিভিয়াস কোনো রিসার্চ রিলেটেড স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকে বা অথবা আপনি যদি কোনো হায়ার অথরিটি থেকে না আসেন, সেক্ষেত্রে আপনি পারবেন না। ইজি ওয়ে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অথবা যেখানে বা জব যেখানে আপনি করেন, কাজ করেন, সেখানে কেউ যদি অ্যাক্টিভলি রিসার্চ করেন তার সাথে গিয়ে কথা বলেন, তার একটা এবং তার কাছ থেকে একটা রিটেন ডকুমেন্ট নেন। তিনি যদি বলেন যে এই অর্গানাইজেশনের কাছে যাও, এই ডকুমেন্ট শো করো, ওনার সাথে কথা বলো, তাহলে হয়তো তার রেফারেন্সে তারা আপনাকে পারমিট করতে পারে যে হ্যাঁ উই ক্যান কোলাবোরেট, এরকম একটা বিষয় আর কি। বাট ডিরেক্টলি যদি আপনার কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ড বা অ্যাফিলিয়েশন না থাকে আপনি এটা করতে পারবেন না। ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভুইয়ান প্রশ্ন করেছেন, if I paraphrase the whole theme then I have to cite it or not? ইয়েস, ইউ হ্যাভ টু সাইড ইট, বিকজ এই জিনিসটা হচ্ছে কি আপনি প্যারাফ্রেজ করছেন, হাউএভার যেই প্যারাফ্রেজ করলেও আপনি জাস্ট ইংলিশের স্ট্রাকচার চেঞ্জ করছেন, আপনি কিন্তু সেটার যে ভ্যালু, যে যেমন একটা সেন্টেন্সে আছে যে সাপোজ যদি আই লাভ ইউ হয়, আপনি লিখছেন যে ইউ আর লাভড বাই মি, বাট যাকে আপনি বলছেন তার কাছে তো জিনিসটার মিনিং তো সেমই থাকছে না, আপনি জাস্ট শুধু জিনিসটাকে গ্রামাটিক্যালি তাকে এটা চেঞ্জ করছেন। বাট যে জিনিসটা একজন আবিষ্কার করলেন বা ওই জিনিসটার কপিরাইট যার কাছে, তার নাম তো আপনাকে লিখতেই হবে। যেমন যদি কেউ রেডিও আবিষ্কার করে থাকেন, মার্কনি রেডিও আবিষ্কার করেছেন, মানে এই কথাটাকে আপনি যেভাবেই বলেন, আবিষ্কার তো উনি করেছেন, ওনার নাম তো আপনাকে বলতেই হবে, সাইড করতে হবে সেটাকে। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী মোহাম্মদ গুলজার হোসেন হ্যান্ড রেজ করেছেন, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন একটা পেপার বা একটা আর্টিকেল সম্পর্কে আইডিয়া করি, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ওই রিলেটেড কিছু পেপার পড়তে হবে আমাকে। তো পেপার তো যে কোনো একটা জার্নাল বা যে কোনো পেতে পারি যদি গুগল স্কলারে আমি সার্চ করি। তো এটা কি কোনো ওয়ে আছে যে না আমি বেটার জার্নাল বা কনফারেন্স থেকেই পেপারটা পড়তেছি, মানে উইদাউট ওই কনফারেন্স বা ওই জার্নালের একদম ডিটেলস না দেখে, মানে এরকম কোনো কি ওয়ে আছে গুগল স্কলারে দেখে যে আমি বুঝতে পারবো যে এটা একটা ভালো জার্নালের আর্টিকেল? জি, গুগল এটার জন্য আপনাকে আগে গুগল কিভাবে কাজ করে সেটা জানতে হবে। গুগলে কোন জিনিসটা সবার আগে আসে, যে জিনিসটার ইন্ডেক্সিং সবচেয়ে ভালো, যে জিনিসটা মানুষ বেশি সার্চ করে এবং যেই ওয়েবসাইট গুলো মানুষ বেশি ভিজিট করে, সেই জিনিসগুলো গুগলে সবার আগে আসে। এবং স্কলার যেই প্ল্যাটফর্মটা, এটাও যেহেতু গুগলেরই, এইটাও এভাবেই কাজ করে। যেই পেপার গুলার আপনি দেখবেন যে সাইটের নাম্বার অফ সাইটেশন বেশি অথবা রিনাউন্ড জার্নাল, সেইগুলোর পেপারই সবার আগে আসে। আচ্ছা আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে গুগল স্কলারে সার্চ করবেন, প্রথম দিকে যে পেপারগুলো আসে আপনি দেখবেন, আপনাকে আমি কতগুলো বড় পাবলিশারের নাম বলে দিই যাদের পেপার দেখলেই যদি ওই পাবলিশার, কারণ এখানে হচ্ছে আপনার জার্নালের নামের সাথে সাথে পাবলিশার এবং ইয়ারও দেয়া থাকে। পাবলিশারের নাম দেখে আপনি একটা প্রেডিক্ট করতে পারবেন যে হ্যাঁ এই পেপারটা ভালো কি ভালো না। যেমন হচ্ছে এলসেভিয়ার, স্প্রিঞ্জার, ফ্রন্টিয়ার্স, দেন হচ্ছে জন উইলিয়ামসন্স, দেন হচ্ছে ইমেরাল্ড। এই পাবলিশার গুলো যদি আরো আছে, সেটা হচ্ছে নেচার, আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এসিএস। এই পাবলিশার এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আইট্রিপলি, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাবলিশার। আপনি যদি এদের কোনো পেপার পেয়ে থাকেন যে এখানে যদি লেখা থাকে যে টাইটেলের নিচে, সেই পেপারগুলো আপনি আশা করা যায় যে চোখ বন্ধ করে পড়তে পারেন, কারণ এগুলো অনেক ভালো পিয়ার রিভিউ হয় এবং অনেক বড় পাবলিশার। এদের নিজেদের স্ট্যান্ডার্ড কখনোই ডাউন করবে না, সবসময় তাদের একটা কোয়ালিটি মেনটেন করে। জার্নাল তাদের ইম্প্যাক্ট থাক, ইম্প্যাক্ট কম থাক, বেশি থাক,
যেটাই থাক, আসলে এই বিষয়টা হচ্ছে বড় পাবলিশার গুলার তাদের সবসময় কোয়ালিটি মেনটেন করেই থাকে তারা। হ্যাঁ, যত বেশি ইম্প্যাক্টে যাবেন বা কিউমুলেটিভ যত বেশি হবে সেটা তত ভালো, বাট পাবলিশার দেখেও আপনি পড়ার ক্ষেত্রে নলেজ গেইন করার জন্য আপনি শুধুমাত্র পাবলিশার দেখেই পড়তে পারেন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, আপাতত আমাদের কাছে আর কোনো প্রশ্ন নেই। আমি স্পিকারদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি RUSBC এর চেয়ার জনাব বিপিন সাহাকে কিছু বলার জন্য। দাদা। থ্যাংক ইউ বাইজিৎ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, স্পষ্ট। ওকে, বাইজিৎকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের তিনজন সম্মানিত স্পিকার, এমডি আরমান আরেফিন, এমডি তৌহিদুল ইসলাম এবং খোদাতাত মুস্তাকিম ভাইয়াকে, যে তারা আসলে গত 2টা দিন ধরে এতটা সময় নিয়ে আমাদেরকে রিসার্চের ব্যাপারে কিভাবে সাইন্টিফিক রাইটিং করা যায় সে ব্যাপারে এতগুলো ডিটেলসে তথ্য জানাইছেন। বিশেষত আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে যে আমরা কিভাবে আসলে একটা জার্নাল খুঁজে বের করতে পারি এবং সেখানে একটা আর্টিকেল সাবমিট করতে পারি, এই বিষয়টা। আমি আশাবাদী যে আমাদের এখানে আজকে যতজন পার্টিসিপেন্ট আছেন বা গত দিনেও যারা ছিলেন তারা এই ইভেন্টটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন, নতুন কিছু। এটা আশা করা যায় আমাদের সবার আগামী দিনগুলোতে অন্তত রিসার্চ লাইফে আর কি কাজে লাগবে। তো এতটুকুই, আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সাথে। আর এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ করব আপনাদের ক্যামেরাটা যদি একটু অন করতেন, আমরা একটা স্ক্রিনশট নিতাম সকলের। আমি সকলকে অনুরোধ করব আপনাদের ক্যামেরাটা অন করবেন প্লিজ। ধন্যবাদ সকলকেই। আজকের এই ইভেন্ট থেকে আশা করি আমরা প্র্যাকটিক্যালি একটা পেপার কিভাবে লিখতে হবে এবং পাবলিশ করতে হবে পুরোটাই জানতে পেরেছি। এবং সাথে আরেকটা বিষয় বলি, আগামীকাল আমাদের ক্যারিয়ার টক নামে একটা ইভেন্ট আছে সন্ধ্যা 6টার সময়, আপনারা সেটাতে রেজিস্ট্রেশন করতে পারেন। IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী উই অ্যাফিলিয়েট থেকে এই ইভেন্টটা লঞ্চ হয়েছে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ভাইয়া, আগামীকালের রেজিস্ট্রেশন লিংকটা কি দেওয়া যায়? এইটা আপনি আমাদের পেজ থেকেই পেয়ে যাবেন, এখানে লিংকটা অথবা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা।